বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 71তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ষষ্ঠ এবং শেষ ক্লাস। আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ষষ্ঠ ক্লাস আমরা আজকে পড়বো। দেখেন, ঘোষণামূলক মকদ্দমা, ডিক্লারেটরি সুট। ঘোষণামূলক মকদ্দমা সম্পর্কে আলোচনা করা হয়েছে 42 থেকে 44 ধারা পর্যন্ত। ঘোষণামূলক মামলা আসলে কি? ঘোষণামূলক মামলা হলো যে যখন আপনার কোনো কিছুতে আপনার একটা আইনগত অধিকার আছে এবং সেখানে একটা আইনগত অধিকার আছে বা সম্পত্তির অধিকার আছে, দুইটা অধিকার, হয় আইনগত অধিকার বা সম্পত্তির অধিকার, এবং পরবর্তীতে আপনার সেই অধিকারটা একজন অস্বীকার করছে, তো তখন আপনি ঘোষণামূলক মামলা দায়ের করতে পারেন। কিভাবে? আপনি একটা জায়গার মালিক, আপনি একটা বাড়িতে আছেন, হঠাৎ করে কয়েকজন লোক এসে দাবি করতেছে যে এই বাড়ির মালিক তারা, বা আপনারে বাড়ির মালিক হিসেবে মানে না। তাহলে এই ক্ষেত্রে আপনার প্রতিকার হলো ঘোষণামূলক মামলা দায়ের করা। বুঝতে পারছেন? একজন ব্যক্তি এসে দিনেশের কাছে এসে বলতেছে যে এসে দিনেশের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ওয়াইফ, মানে স্ত্রীর ছেলে। এখন দিনেশ তারে অস্বীকার করতেছে, বাট অ্যাকচুয়ালি সে যদি দাবি করে যে না সে দিনেশের ছেলে, তাহলে তার প্রতিকার হচ্ছে ঘোষণামূলক মামলা দায়ের করা। এবং ঘোষণামূলক মামলা দায়েরের মাধ্যমে আদালত ঘোষণা দিবে যে সে আসলেই দিনেশের ছেলে। তাহলে মোটামুটি যে ক্ষেত্রে আপনার কোনো অধিকার আছে, আইনগত অধিকার বা আপনার কোনো সম্পত্তির অধিকার আছে, এবং পরবর্তীতে সেটা কি করছে, অস্বীকার করছে, সেই সকল ক্ষেত্রে আপনি ঘোষণামূলক মামলা দায়ের করতে পারেন। একজন মানুষ মারা গিয়েছে, নিম্ন শ্রেণীর বলে তাকে শ্মশান ঘাটে শ্মশানে তাকে সৎকার করতে দিচ্ছে না, বাট তার অ্যাকচুয়ালি সৎকার করার অধিকার আছে, তাহলে তার প্রতিকার কি? ঘোষণামূলক মামলা। কবরস্থানে কবর দিতে দিচ্ছে না, প্রতিকার কি? ঘোষণামূলক মামলা। তো যে জায়গায় আপনার আইনগত অধিকার আছে এবং আইনগত অধিকারকে কেউ অস্বীকার করছে বা অস্বীকার করার উদ্যোগ গ্রহণ করছে, ওই মুহূর্তে আপনার ওই আইনগত অধিকার বা সম্পত্তির অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে মামলা করতে হবে, ঘোষণামূলক মামলা। তো আমরা একটু পড়ি। দেখেন যে ঘোষণামূলক মকদ্দমা বা ডিক্লারেটরি সুট, কোন ব্যক্তির আইনানুগ পরিচয় আন্ডারলাইন করবেন, লিগ্যাল ক্যারেক্টার, বা সম্পত্তিতে সত্ত্বের অধিকারী আন্ডারলাইন করবেন। সম্পত্তিতে সত্ত্বের অধিকারী কোনো ব্যক্তির অধিকার ঘোষণা চেয়ে যে মকদ্দমা দায়ের করা হয় তা হলো ঘোষণামূলক মকদ্দমা বা ডিক্লেরেটরি সুট। ঘোষণামূলক মকদ্দমায় আদালত ঘোষণা মঞ্জুর করে যে ডিক্রি দেয় তাকে বলা হয় ঘোষণামূলক ডিক্রি। ইতিবাচক বা না সূচক উভয় প্রকার ঘোষণার জন্য, এটা গোল দিবেন, ইতিবাচক বা না সূচক, ইতিবাচক বা না সূচক উভয় প্রকার ঘোষণার জন্য ঘোষণামূলক মকদ্দমা দায়ের করা যায়। ওই যে দিনেশ আসে নাই এখনো, এক ছেলে এসে বলতেছে যে সে দিনেশের ছেলে, তাহলে তার প্রতিকার হলো আদালতে মামলা করা, সে যে দিনেশের ছেলে এই মর্মে ঘোষণামূলক মামলা করা। আর যদি দিনেশ আগে করতে চাই, যে দিনেশ যদি মনে করে যে না এই যে তার ছেলে না, তাহলে দিনেশ মামলা করবে যে অমুক আমার ছেলে না, এই মর্মে ঘোষণা দেয়া হবে। তাহলে ঘোষণা পজিটিভ হইতে পারে, ঘোষণা নেগেটিভ হইতে পারে। শুধুমাত্র 42 ধারায় উল্লেখিত শর্তের মধ্যে ঘোষণামূলক মকদ্দমা সীমাবদ্ধ না, বরং অন্যান্য বিষয়ে ঘোষণামূলক মকদ্দমা দায়ের করা যায়। দেখেন, 42 ধারায় বলা হয়েছে আইনানুগ পরিচয় অথবা কোনো সম্পত্তির সত্ত্বের অধিকারী, লিগাল ক্যারেক্টার বা পার্সন এন্টাইটেল টু, কি বলেন, প্রপার্টি। কোন ব্যক্তি তার আইনানুগ পরিচয় বা সম্পত্তিতে সত্ত্বের অধিকার অস্বীকার করে বা করতে আগ্রহী হয় এমন ব্যক্তির বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে। এখন আমরা চলে আসি, দেখেন যে আদালত যে সকল ক্ষেত্রে ঘোষণামূলক ডিক্রি প্রদান করতে পারে। সুনির্দিষ্ট প্রতিকারের 42 ধারার অধীন গোল দিবেন, দুইটি বিষয়ে আদালত ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা দায়ের করতে পারে। কয়টা বিষয়? দুইটি বিষয়। একটা হলো বাদীর আইনগত পরিচয়ের জন্য অথবা সম্পত্তিতে বাদীর কোনো অধিকার বিষয়। এখন আমরা চলে আসি কে ঘোষণামূলক মকদ্দমা দায়ের করতে পারে। যে কোনো ব্যক্তি যে আইনগত পরিচয়ের অধিকারী বা কোনো সম্পত্তিতে সত্ত্বের অধিকারী, এবং যারা এমন পরিচয় বা অধিকার অস্বীকার করা হয়েছে, এটা আন্ডারলাইন করেন, যার এমন পরিচয় বা অধিকার কি অস্বীকার করা হয়েছে বা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে এখানে দুই তিনটা, একটা হলো অস্বীকারের উদ্যোগ নিছে,
আর একটা কি বলেন, আইনগত পরিচয়। বা মাত্র উদ্যোগ নিচ্ছে। তো এখন আমরা চলে আসি ঘোষণামূলক মামলায় প্রতিকার পাওয়ার শর্তাবলী। প্রথম যে শর্ত সেটা হলো আইনগত মর্যাদার অধিকারী, লিগ্যাল ক্যারেক্টার। লিগ্যাল ক্যারেক্টার বলতে আইনগত চরিত্র বোঝায়। ঘোষণামূলক ডিগ্রি প্রার্থনা করার মুখ্য শর্ত হলো ঘোষণা প্রার্থনাকারী কোনো আইনগত চরিত্র বা মর্যাদার অধিকারী হতে হবে। সামনে লাভ করবে এমন না, অলরেডি এটার অধিকারী হতে হবে। 42 ধারায় ব্যবহৃত আইনগত চরিত্র এবং আইনগত মর্যাদা একই বিষয়, এবং এই কারণে আইনগত চরিত্র শব্দদ্বয় আইনগত মর্যাদার সমর্থক। তো আইনগত মর্যাদা আইন দ্বারা স্বীকৃত কোনো পদ বা অবস্থা। কোনো ব্যক্তির মর্যাদা বা আইনত চরিত্র সেই বৈশিষ্ট্য দ্বারা গঠিত হয় যা আইন তাকে তার ব্যক্তিগত বা স্বতন্ত্র ক্ষমতায় আরোপ করে। অনেক গভীরের কথা, এত দিয়ে আমাদের দরকার নাই। দেখেন, নাবালকত্ব, পদমর্যাদা, অফিসিয়াল পদ, বৈধতা, অবৈধতা, জাতীয়তা ইত্যাদি ব্যক্তির আইনগত চরিত্র বোঝায়। অমুক নাবালক কিনা, অমুক অমুক স্কুলের হেডমাস্টার পার মানে হেডমাস্টার পদ ধারণের অধিকারী কিনা, অমুক অমুকের বৈধ পুত্র কিনা, অমুক অমুকের অবৈধ পুত্র কিনা, অমুক অমুক বাংলাদেশের নাগরিকত্ব নাগরিক কিনা, এই সকল ক্ষেত্রে ঘোষণামূলক মামলা দায়ের করা যায় যদি আপনার এই আইনগত অধিকারকে কেউ কি করে, অস্বীকার করে। ইভেন আপনি বাংলাদেশ বার কাউন্সিলের বিরুদ্ধেও ঘোষণামূলক মামলা করতে পারেন। কিভাবে? যে আপনি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য, কিন্তু আপনার পরীক্ষা দিতে দিচ্ছে না, তাহলে আপনি যে পরীক্ষা দিতে চান এটা আপনার একটা আইনগত অধিকার, তাহলে সেই ক্ষেত্রেও আপনি ঘোষণামূলক মামলা দায়ের করতে পারেন। যেমন দেখেন, দত্তক পুত্র, ঔরসজাত পুত্র, উভয় পুত্র হলো আইনের দৃষ্টিতে তাদের মর্যাদা ভিন্ন। অন্যদিকে পুত্র এবং কন্যা সন্তান, উভয় কন্যা সন্তান হলেও তাদের আইনগত মর্যাদা ভিন্ন। এটা আমরা পড়বো না, এগুলা এগুলা বাদ। এই জায়গাতে 2 প্যারা আছে, 2 নম্বরের আগ পর্যন্ত যা আছে সব বাদ, এগুলো না পড়লেও হবে। তা আপনি জাস্ট এখানে মনে রাখবেন আপনার কোনো জিনিসে একটা আইনগত অধিকার থাকবে, কথা শেষ। বুঝছেন? জি 2 স্যার। নাম্বার দেখেন, সম্পত্তি সম্পর্কিত কোনো অধিকারে বাদী অধিকারী, এন্টাইটেল টু এনি অ্যাজ টু এনি প্রপার্টি। কত এনি লাগাইছে দেখেন, এন্টাইটেল টু এনি প্রপার্টি হবে। আচ্ছা, তো আগেরটা ছিল হলো পদের অধিকার, আর এটা হলো কোনো সম্পত্তির অধিকার। ফেরদৌস রিক্সার মোটরসাইকেল চালায়, এখন আমি যদি বলি যে ফেরদৌস এই সম্পত্তি এই মোটরসাইকেলের মালিক ফেরদৌস না, বাট অ্যাকচুয়ালি তো ফেরদৌস মালিক। এখন ফেরদৌসের মালিকানা যে আমি অস্বীকার করতেছি, তাহলে ফেরদৌসের এখন মামলা করা উচিত। কি মামলা? ঘোষণামূলক মামলা। মামলা। তানভীর আলম খান একটা জায়গায় আছে, এখন ওনার প্রতিবেশী এসে এসে দাবি করতেছে তানভীর আলম খানের মালিক হিসেবে সে মানতেছে না, তাহলে তানভীর আলম খানের প্রতিকার কি? কি মামলা করা? ঘোষণামূলক মামলা করা। এটা হচ্ছে একটা সম্পত্তির অধিকার দাবি করতেছে। আর আগেরটা ছিল হলো পদের অধিকার, ওই যে অমুক অমুকের ছেলে কিনা, অমুক অমুকের ওয়াইফ কিনা, লাশ পড়ানোর অধিকার আছে কিনা, কবর দেওয়ার অধিকার আছে কিনা, এগুলো হলো পদের অধিকার। আর এটা হলো কি? সম্পত্তির অধিকার। 42 ধারায় ঘোষণামূলক মকদ্দমার ক্ষেত্রে বাদীকে দেখাতে হবে যে সম্পত্তিতে তার কোনো অধিকার আছে। আন্ডারলাইন করেন, কিসে অধিকার আছে? সম্পত্তিতে। অর্থাৎ মকদ্দমা দায়েরের সময় সম্পত্তিতে বাদীর স্বার্থ বিদ্যমান থাকতে হবে, যদিও সম্পত্তি ব্যবহার এবং ভোগ করা দূরবর্তী হতে পারে। মানে আপনি, বিষয়টা এমন না যে আপনার সম্পত্তির কাছেই থাকা লাগবে। আপনি ঢাকা থাকেন বা গোপালগঞ্জে আপনার বাড়ি আছে, এখন কেউ এসে বলতেছে আপনার গোপালগঞ্জের মালিকানা অস্বীকার করতেছে, তাহলেও আপনি ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবেন। এই লাইনটা আন্ডারলাইন করেন। ভবিষ্যতে বাদী উক্ত সম্পত্তিতে স্বার্থের বা সত্ত্বের অধিকারী হবে, এই কারণে সে ঘোষণামূলক মকদ্দমা দায়ের করতে অধিকারী না। যে সম্পত্তির মালিক আপনি এখনো হন নাই, এই সম্পত্তি বিষয়ে ঘোষণামূলক মামলা আপনি করতে পারবেন না। আপনার বাবা, অবর্তমানে বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে সন্তান সম্পত্তি পাবে। বাবা যতদিন বেঁচে আছে ততদিন সম্পত্তির মালিক কে? বাবা। এখন বাবার মালিকানা যদি কেউ অস্বীকার করে, সন্তান কি ঘোষণামূলক মামলা করতে পারবে না? সন্তান যদি বলে যে বাবা মারা গেলে তো আমি মালিক পাবো, তো আমি কেন পারবো না? না, যখন আপনি মালিক হবেন তখনই ঘোষণামূলক মামলা করা যাবে। ভবিষ্যতে লাভ করবেন এরকম কোনো কিছু নিয়ে ঘোষণামূলক মামলা দায়ের করা যাবে না। যেমন বাদী দখলে থাকা অবস্থায় সত্যের ঘোষণা চেয়ে মামলা দায়ের করতে পারে, এটা গোল্ডেন, দখলে থাকা অবস্থায়, দখলে।
তাহলে দুইটা বিষয়, হয় আপনার পদের অধিকার থাকবে, না হলে আপনার সম্পত্তির অধিকার সম্পত্তি থাকবে। 3 নম্বর পয়েন্টটা দেখেন, অস্বীকার বা অস্বীকার করতে উদ্যোগ। আপনার পদের অধিকার বা আপনার সম্পত্তির অধিকার কেউ অস্বীকার করবে, আর না হলে অস্বীকার করার উদ্যোগ নিচ্ছে। এই যে দেখেন, বাদীর এমন এমন আইনগত পরিচয় বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো অধিকার বিবাদী কর্তৃক অস্বীকার করা হবে, আন্ডারলাইন করেন, অস্বীকার করা হবে বা বিবাদী অস্বীকার করতে উদ্যোগ গ্রহণ করে। অস্বীকার করছে আর নাহলে অস্বীকার করার কি নিবে, উদ্যোগ। অর্থাৎ বিবাদী কর্তৃক বাদীর সত্যের জন্য হুমকি বা বিপজ্জনক কোনো কর্ম করা হবে বা হতে পারে। এরপরে যে 4 নম্বর পয়েন্টটা দেখেন, প্রযোজ্য ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা, ফার্দার রিলিফ। হোয়াট ইজ ফার্দার রিলিফ? আনুষঙ্গিক প্রতিকার কি? আনুষঙ্গিক প্রতিকার হলো যে ঘোষণামূলক মামলা যদি যখন আপনি করতেন, আদালত যদি দেখে যে ঘোষণার সাথে সাথে আপনার আরো কিছু চাওয়ার সুযোগ ছিল কিন্তু আপনি চান নাই, তাহলে আপনারে আদালত এরকম কোনো ঘোষণা দিবে না। আমরা এটা কিভাবে বুঝবো? দেখেন, আপনি একটা বাড়ির মালিক। এখন আপনার যদি দখল থাকে, কেউ মালিকানা অস্বীকার করতেছে, আপনি দখলে আছেন, মালিকানা অস্বীকার করতেছে, তখন ঘোষণামূলক মামলা করলে হয়। কিন্তু যদি এরকম হয় যে আপনি মালিক ঠিক আছে কিন্তু দখলে নাই, আবার সত্ত্বেও অস্বীকার করছে, আপনার বেদখলও করছে, বললো যে তুমি মালিক হিসেবে আমি মানে স্বীকার করি না। এখন আপনি যখন বেদখল অবস্থায় আছেন, তখন শুধু ঘোষণামূলক মামলা করলে আদালত আপনারাই নয় মালিক হিসেবে ঘোষণা করলো, কিন্তু দখল কি আপনি পাইছেন? তাহলে দখলের জন্য আবার আবার মামলা করা লাগবে না। কারণ অথচ এই দুইটা বিষয় একই মামলায় নিষ্পত্তি করা সম্ভব ছিল। আপনি ঘোষণার সাথে সাথে কি চাইতে পারতেন? দখলও দখল। চাইতে পারতেন। তাহলে যখন আপনার ঘোষণার সাথে সাথে অন্য কোনো প্রতিকার চাওয়ার সুযোগ আছে, তাহলে ওই প্রতিকার অবশ্যই চাইতে হবে। যদি আপনি না চান, আদালত আপনারে কোনো ঘোষণা দিবে না, মামলাটা সাথে সাথে খারিজ করবে না। বাট এই মামলাটা আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়ছি, এই মামলায় ফর্মাল ডিফেক্ট আছে। এই মামলা আপনারে শেষ পর্যায়ে গিয়ে খারিজ করবে, সাথে সাথে করতেছে না, কিন্তু এই মামলা আপনি জয়লাভ করতে পারবেন না। বুঝতে পারছেন? ধরেন গতকাল আমরা দলিল বাতিল করছি, একটা এডিশনাল পেজ দিছিলাম, তো পাইছেন এডিশনাল পেজ? পাবেন। তো ওখানে ধরেন যে দলিলটা নিবন্ধিত, জাল দলিল নিবন্ধিত, আপনি শুধু ঘোষণামূলক মামলা করছেন, হবে না? এর সাথে সাথে কি চাইতে হবে? দলিল বাতিলও চাইতে হবে। কারণ ঘোষণামূলক মামলা আপনি করতেই পারেন, কিন্তু দলিল বাতিল যদি না চান, তাহলে তো রেজিস্ট্রি অফিসে গিয়ে বালাম বইয়ের তথ্য মুছবে না। বুঝতে পারছেন? তাহলে আদালত দেখবে যে ঘোষণার সাথে সাথে যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে, অবশ্যই চাইতে হবে। যদি না চান, তাহলে আপনারা তেমন কোনো ঘোষণা দিবে না। এই যে দেখেন, বাদী প্রার্থিত ঘোষণা ছাড়া অন্য কোনো আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে সক্ষম হলে সেই সকল আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করবে। যদি সে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করে, তাহলে আদালত ঘোষণামূলক ডিক্রি দিতে, আন্ডারলাইন করবেন, অস্বীকার করবে। কারণ 42 ধারার শেষে বলা হয়েছে, শর্ত থাকে যে যে ক্ষেত্রে বাদী শুধু সত্যের ঘোষণা ছাড়া আরো প্রতিকার দাবি করতে পারে কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত তেমন ঘোষণা দিবে না। Provided that no court shall make any such declaration where the plaintiff being able to seek further relief, then a mere declaration of title omits to do so. মামলা সাথে সাথে খারিজ করতেছে না, বাট আপনারাই তেমন ঘোষণা দিবে না। যেমন দেখেন এখানে একটা যদি এইভাবে বলি, যে ক্ষেত্রে বাদী সম্পত্তিতে দখলে নেই, সেই ক্ষেত্রে বাদী উক্ত সম্পত্তির মালিক মর্মে ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে আন্ডারলাইন করেন দখলও প্রার্থনা করবে। আপনি দখলে নাই, তাহলে শুধু সত্য চাইলে হবে না, কি চাইতে হবে? দখলও চাইতে হবে। বা কোনো জাল দলিল, কোনো দলিল জাল মর্মে ঘোষণার ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে উক্ত দলিলটি বাতিলের জন্য মকদ্দমা দায়ের করবে। এমন ক্ষেত্রে ঘোষণা হলো মুখ্য প্রতিকার, যেখানে দখল প্রার্থনা বা দলিল চাওয়া হলো কি, আনুষঙ্গিক প্রতিকার। আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা কি বাধ্যতামূলক? দেখেন, আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করে কি বাধ্যতামূলক? ঘোষণামূলক মকদ্দমায় যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে সক্ষম, সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা গোল দিবেন বাধ্যতামূলক। বাধ্যতামূলক শব্দটা গোল দেন।
কিন্তু যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত শুধুমাত্র ঘোষণার মকদ্দমা রক্ষণীয়। যেমন দেখেন, ক এক খণ্ড জমির দখলে আছে, খ উক্ত জমির মালিকানা দাবি করে, সে তো দখলে আছে, আর একজন এসে মালিকানা কি দাবি করছে। এই ক্ষেত্রে ক শুধুমাত্র ঘোষণামূলক মকদ্দমা দায়ের করতে পারে যে তিনি উক্ত জমির মালিক, যেহেতু এখানে ক কিসে আছে, দখলে আছে। বুঝতে পেরেছেন? সেহেতু আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল চাওয়া আবশ্যিক না, শুধুমাত্র ঘোষণামূলক মকদ্দমাটি রক্ষণীয়। অন্যদিকে পরের উদাহরণটা দেখেন, ক এক খণ্ড জমির মালিকানা দাবি করছে, কিন্তু খ উক্ত মালিকানা অস্বীকার করে উক্ত জমির দখলে আছে। এই ক্ষেত্রে জমির মালিকানা ঘোষণার সাথে সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখলও চাইতে হবে, কারণ ক এর দখলে নেই। এই ক্ষেত্রে শুধুমাত্র ঘোষণার মকদ্দমা রক্ষণীয় না। তাহলে যে ক্ষেত্রে আপনি দখলে আছেন শুধু ঘোষণা চাইলেই হবে, আর যে ক্ষেত্রে আপনি দখলে নাই তাহলে ঘোষণার সাথে সাথে দখলও চাইতে হবে। বুঝতে পারছেন? আনুষঙ্গিক প্রতিকার না চাওয়া ঘোষণা মঞ্জুরির ক্ষেত্রে বাধা মর্মে গণ্য হয়। আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা অপরিহার্য, কিন্তু প্রার্থনা না করে শুধুমাত্র ঘোষণামূলক মকদ্দমা দায়ের করা হলেও উক্ত ক্ষেত্রে আদালত বাদীকে আদি সংশোধন করতে নির্দেশ দিতে পারে। আন্ডারলাইন করে, যদি আপনি দখলে নাই শুধু 42 ধারা মামলা করছেন, তাহলে আদালত বলবে যে আপনার মামলায় ফর্মাল ডিফেক্ট আছে, রীতি শুদ্ধ ত্রুটি আছে। সো আপনি এটা দূর করবেন কেমনে? আরজি সংশোধন করে। আরজি সংশোধনে চাইবেন যে ওনার আমার দখল চাওয়া দরকার ছিল, আমি চাই না, এখন দখলেরও সুযোগ দেওয়া হোক, এবং নির্ধারিত সময়ের মধ্যে আরজি সংশোধন করে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা না করলে মকদ্দমাটি খারিজ করতে পারে। বুঝতে পেরেছেন? এখন দেখেন ঘোষণামূলক মামলায় কত কতিপয় উদাহরণ উদাহরণ আমরা এই অলরেডি পড়ছি অনেকগুলা, বৈধ অবৈধ, দত্তক বৈধ অবৈধ, বিবাহ বৈধ অবৈধ, তারপরে অমুক অমুকের মালিক বৈধ অবৈধ, এই টাইপের অনেকগুলো আছে। কোর্ট ফিতে চলে আসেন কোর্ট ফি। তাহলে ঘোষণামূলক মামলার কি কি পড়লাম? একে পড়ছি লিগ্যাল ক্যারেক্টার থাকতে হবে, আইনগত অধিকার। দুইয়ে পড়ছি বা কোনো সম্পত্তিতে অধিকার থাকতে হবে। তিনে পড়ছি আপনার এক আর দুইয়ের যে অধিকার, আইনগত অধিকার বা সম্পত্তির অধিকার কেউ অস্বীকার করবে বা করার উদ্যোগ নিচ্ছে। আর পরে 4 নম্বরে বলছে যে ঘোষণামূলক মামলায় কোর্ট আনুষঙ্গিক প্রতিকার কনসিকুয়েন্সিয়াল রিলিফ বা ফার্দার রিলিফ চাওয়ার সুযোগ থাকলে অবশ্যই চাইতে হবে, না হলে আপনাকে কোনো প্রতিকার দিবে না। ধরেন একজন লোক বস্ত্রহীন, এখন সে আর একজনের কাছে গিয়ে চাচ্ছে যে মাথায় আমার একটা, মাথায় পরার জন্য একটা টুপি দাও, কিন্তু তার গায়ে কোনো কাপড় নাই। তাহলে শুধু তারে টুপি দেওয়া যাবে না, আগে তার এই জায়গায় আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ আছে, তার জামা কাপড় এই জায়গায় লাগবে। বুঝতে পারছেন? তা বিষয়টা হচ্ছে তাই। ঘোষণামূলক মামলার ক্ষেত্রে দেখেন, শুধুমাত্র ঘোষণামূলক মামলার ক্ষেত্রে আহ নির্ধারিত কোর্ট ফি 300 টাকা, বললেন ফিক্সড কোর্ট ফি। অর্থাৎ যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার না চেয়ে শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা রুজু করা হয়, সেই ক্ষেত্রে নির্ধারিত কোর্ট ফি 300 টাকা। যদি 3টা ঘোষণা হয় 900 টাকা, যদি 4টা ঘোষণা হয় 1200 টাকা। যতগুলো ঘোষণা ততগুলো প্রতিকার, ততগুলো 300। জি, বুঝছেন? ধরেন একজন লোক ঘোষণা দিছে অমুক আমার ওয়াইফ আর অমুক আমার শালীনা, দুইটা ঘোষণা, যে অমুক রে বউ হিসেবে দাবি করতেছে আর অমুক রে শালী হিসেবে দাবি করতেছে না। ঘোষণা কয়টা? দুইটা। তাহলে কোর্ট ফি কত? 600 টাকা। 600 টাকা। 600 টাকা। দেখেন, আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মামলার ক্ষেত্রে, যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা রুজু করা হয়, সেক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়। এটা একটা ভালো কথা। আপনি যদি ঘোষণামূলক চাচ্ছেন, সত্য ঘোষণা চাচ্ছেন এবং সেই সাথে সাথে দখল চাচ্ছেন, দখলটা একটা কনসিকুয়েন্সিয়াল রিলিফ বা ফার্দার রিলিফ, তাহলে সেই ক্ষেত্রে 300 টাকা দিলে হবে না, সেই ক্ষেত্রে দিতে হবে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। হোয়াট ইজ অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি? যে ওই সম্পত্তির যে মূল্য তার 2% হারে দিতে হবে, তবে সর্বোচ্চ 40,000 টাকার বেশি না। আনিস সাহেব, এই লাইটটা অন করে দেন। তো তাহলে শুধু ঘোষণা থাকলে 300 করে, 3টা ঘোষণা থাকলে
900। আর যদি একটা 900, ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার থাকে? 300, ad valorem জি? করতো। না, অ্যাড ভ্যালোরাম। সত্য ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দখল প্রার্থনা করা হলে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, বা দলিলটি জাল বা বাদীর উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণার সাথে আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিল বাতিলের প্রার্থনা করলেও অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। ওই যে ঘোষণা চাইছিলেন তার সাথে দলিল বাতিলও চাইছেন, তাহলে অ্যাড ভ্যালোরাম। আর শুধু ঘোষণা চাইলে ফিক্সড কোর্ট ফি 300 টাকা। তামাদির মেয়াদ দেখেন, কোন প্রকার আনুষঙ্গিক প্রতিকার ছাড়া শুধুমাত্র ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা রুজু করতে হবে 6 বছরের মধ্যে। তামাদি আইনের 120 অনুচ্ছেদ। আপনি শুধু ঘোষণা চাইছেন, তাহলে তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। 6 বছরের মধ্যে মামলা করতে হবে, 120 অনুচ্ছেদ। কারণ শুধুমাত্র ঘোষণামূলক মামলা দায়েরের তামাদি মেয়াদ তামাদি আইনের তফসিলে নেই, এই কারণে তামাদি আইনের 120 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। তারপরে আরো আছে, পোষ্য গ্রহণ বৈধ হয়েছে মর্মে ঘোষণার মামলা দায়ের তামাদি মেয়াদ 6 বছর। একটা মজার বিষয় আছে, একটু পরে আসতেছি। 120-এ ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ 6 বছর, কিন্তু যদি জাল দলিল ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা হয়, জাল মর্মে ঘোষণার জন্য, তাইলে আবার 3 বছর। ওই যে 92-93 গতকাল পড়ছি। শুধুমাত্র একটা ক্ষেত্রেই ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ 3 বছর, সেটা হলো জাল এবং অবৈধ মর্মে ঘোষণার জন্য মামলা। এই যে দেখেন, কিন্তু আনুষঙ্গিক প্রতিকার সহ যদি ঘোষণামূলক ডিক্রির জন্য মকদ্দমা করা হয়, সেক্ষেত্রে তামাদি মেয়াদের একক কোনো বিধান নাই। যেমন 42 ধারায় দলিলটি বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মামলা, এবং 39 ধারায় আনুষঙ্গিক প্রতিকার হিসেবে দলিল বাতিলের মকদ্দমা দায়েরের ক্ষেত্রে মকদ্দমা তামাদি মেয়াদ হবে কত? 3 বছর। 3 বছর। শুধু ঘোষণামূলক মামলা 6 বছর, আর আনুষঙ্গিক প্রতিকার চাইলে 3 বছর, বা 3 কখনো বছর। 12 বছর হয়। 842-এর মামলা, 842 মনে আছে? 842-এর দেখলাম। ক্ষেত্রে 12 বছর, 142। 39-42-এর ক্ষেত্রে 3 বছর। আর শুধু 42 হইলে কত? 6 বছর, 120 অনুচ্ছেদ। 6 বছর। আচ্ছা। সংক্ষেপে মনে রাখুন, এখানে আমরা একটু দেখি, দেখেন, ঘোষণামূলক মকদ্দমায় ঘোষণা দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এটা আমরা আগে থেকেই জানি নাকি? তারপরটা দেখেন, যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারতো, সেখানে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মকদ্দমা করতে হবে। কিন্তু যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি করার কোনো প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে ঘোষণামূলক মকদ্দমা দায়ের করা যায় এবং তা কি রক্ষণীয়। তারপরটা দেখেন, যে ক্ষেত্রে বাদী আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারতো, সেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার দাবি করা বাদীর জন্য বাধ্যতামূলক। শেষের আগের পয়েন্টটা দেখেন, শেষের আগেরটা, ঘোষণামূলক ডিগ্রি শুধুমাত্র মকদ্দমার পক্ষগণ বা তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণ আহ, ব্যক্তিগণের উপর বাধ্যকর, কিন্তু এই ঘোষণা কোনো, আন্ডারলাইন করবেন, তৃতীয় পক্ষের উপর বাধ্যকর না। এক জায়গায় একটু লেখেন, আমি একটু লেখাই দেই। লেখেন ধারা 43, ধারা 43, একটু দাঁড়ান। ধারা 43 লিখছেন? লেখেন, ইফেক্ট অফ ডিক্লারেশন, ইফেক্ট, EFFECT, EFFECT, ইফেক্ট অফ ডিক্লারেশন, DEC LARATION, ইফেক্ট অফ ডিক্লারেশন, বাংলা হলো ঘোষণার ফলাফল। ঘোষণার ফলাফল, ঘোষণার ফলাফল। একটু উদাহরণ দেই তাহলে ভালো বুঝবেন। এখানে একটু হাইপেন দিয়ে লেখেন, আহ এই মামলার রায়, একটু লেখেন, এই মামলার রায়, এই মামলার রায়, জাজমেন্ট, JUDG, JUDG, MENT, জাজমেন্ট
ইন, আইএন, ইন, পার্সোনাম, পিইআর, পিইআর SONN, এই মামলার রায় জাজমেন্ট ইন পার্সোনাম প্রকৃতির, এটা লেখেন প্রকৃতির, জাজমেন্ট ইন পার্সোনাম প্রকৃতির, লিখছেন? জি স্যার। অর্থাৎ অর্থাৎ তৃতীয় পক্ষের উপর, তৃতীয় পক্ষের উপর তৃতীয় পক্ষের উপর বাধ্যকর নয়। একটু উদাহরণ দেই, শুনেন। আমাদের দিনেশ আজকে আসে নাই, আসলে খুশি হইতো। দেখেন, দিনেশ সাহেব একটা ঘোষণামূলক মামলা করছে, ধরেন ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে। যে ঘোষণামূলক মামলায় ওই বিবাদী হচ্ছে ক্যাটরিনা কাইফ আর তার মা। ধরেন বিবাদী দিনেশের যে ঘোষণামূলক মামলা সেটা হলো যে ক্যাটরিনা কাইফ যে তার বৈধ স্ত্রী এই মর্মে ঘোষণা দেয়া হোক। বুঝতে পারছেন? তাহলে জি স্যার। আদালত দিনেশের পক্ষে ডিক্রি দিছে, মানে আদালত ঘোষণা দিছে যে ক্যাটরিনা কাইফ আসলেই দিনেশের স্ত্রী। বুঝতে পারছেন? জি স্যার। কিছুদিন পরে এসে ধরেন সালমান খান আসছে, সালমান খান আইসা পারিবারিক আদালতে মামলা করছে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার হলো যে ওয়াইফ যদি সংসার করতে না চায় তাহলে ওয়াইফের বিরুদ্ধে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করে। তাহলে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করছে বিবাদী হলো ক্যাটরিনা কাইফ। সালমান খান এসে বলতেছে যে ক্যাটরিনা কাইফ আমার ওয়াইফ, আমার সাথে এখন সংসার করতে চাইতেছে না, আমি সংসার করতে চাই। তাহলে আগের মামলায় দেওয়ানি আদালত ঘোষণা দিছে যে ক্যাটরিনা কাইফ কার স্ত্রী? দিনেশের স্ত্রী। কিন্তু এই যে যে এই মামলায়, আরেকটা মামলায় সালমান খান এসে বলতেছে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মামলা করছে কার বিরুদ্ধে? ওই ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে। এখন কথা হলো যে আগের মামলার যে রায়, ঘোষণামূলক মামলার যে রায়, ওই যে যে আদালত যে ঘোষণা দিছে যে ক্যাটরিনা কাইফ হলো দিনেশের স্ত্রী, ওই মামলার রায় কি এই সালমান খানের মামলা এসে দেখানো যাবে কিনা? মানে ওই মামলা এসে ক্যাটরিনা কাইফ দেখাইতে পারবে কিনা যে আমি হলাম দিনেশের স্ত্রী, আমি এনার সাথে কিভাবে সংসার করব, আদালতে আমার ঘোষণা দিছে। বলেন তো যাবে কিনা? আগের মামলার রায় এই মামলায় দেখানো যাবে না। একটু আগে বললাম না যে তৃতীয় পক্ষের উপর বাধ্যকর না। আগের যে ঘোষণামূলক মামলায়, ওই মামলায় পক্ষ ছিল দিনেশ, ক্যাটরিনা আর তার মা, এই তিনজন। আর সালমান খান কি পক্ষ ছিল? তাহলে না। আগের মামলার রায় শুধুমাত্র ওই তিন পক্ষ, ওই তিনজনের মধ্যেই সীমাবদ্ধ, মানে ক্যাটরিনা, ক্যাটরিনার মা, দিনেশ। আর ওই মামলার রায় এসে পরবর্তীতে অন্য কোনো মামলায় দেখানো যাবে না, কারণ না। ঘোষণামূলক মামলার রায় হলো জাজমেন্ট ইন পার্সোনাম। মানে জাজমেন্ট ইন পার্সোনাম হলো যে রায়টা শুধুমাত্র মামলার পক্ষগণের উপরই বাধ্যকর, অন্য কারো উপরে বাধ্যকর না। না। বুঝতে পারছেন? তাহলে ইফেক্ট অফ ডিক্লারেশন কত ধারায়? 43 ধারায়। ঘোষণামূলক মামলার ঘোষণার ফলাফল কত ধারায়? 43। ঘোষণামূলক মামলার রায় কোন প্রকৃতির? জাজমেন্ট ইন পার্সোনাম, রেম না, জাজমেন্ট ইন পার্সোনাম। জাজমেন্ট ইন পার্সোনাম কারে বলে? যে মামলার রায় শুধুমাত্র ওই মামলার পক্ষগণের উপরই বাধ্যকর, অন্য কারো উপর বাধ্যকর না। নয়। বুঝেন নাই মনে হয় নাকি? এখন আমরা চলে জি আসি স্যার। ঘোষণামূলক ডিক্রি জারি। ঘোষণামূলক ডিক্রি বলবৎ করার কোনো প্রয়োজন নাই, আন্ডারলাইন করেন। ঘোষণামূলক ডিক্রি বলবৎ করার জন্য কোনো জারি মামলা করার প্রয়োজন নাই। এমনকি ঘোষণামূলক ডিক্রি অবমাননার জন্য আদালত অবমাননার মোকদ্দমা করার প্রয়োজন হয় না। তাহলে আপনি মনে জি রাখবেন স্যার। যে ঘোষণামূলক মামলার ডিক্রি জারি মামলা করা লাগে না। ঘোষণামূলক ডিক্রি যদি পায় সাথে সাথে এই কার্যকর হয়, এজন্য আলাদা করে জারি মামলা করা লাগে না। তাহলে আমরা 42 ধারায় করলাম ঘোষণামূলক মামলা, 43 ধারায় করলাম ঘোষণার ফলাফল।
বিগত দখল। বছরের প্রশ্ন দেখেন, এক্স যে জমির বৈধ দখলকার ওই জমির উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ যাতায়াতের অধিকার দাবি করে। এক্স এর প্রতিকার কি? ঘোষণা। ঘোষণা। যাতায়াতের অধিকার, এখানে একটা কথা শুনেন, যদি পার্শ্ববর্তী জমির মালিক হুমকি দিত যে তোমার এই জায়গাতে আমরা হাঁটবো, তোমার হাঁটার কোনো অধিকার নাই, তোমারে বেদখল করে ফেলাবো, তাইলে আবার মামলা করা লাগতো চিরস্থায়ী নিষেধাজ্ঞা। আর যখন তারা জাস্ট হাঁটার কথা বলতেছে, যখন আপনার বাড়ির মালিকানাকে অস্বীকার করে, তাইলে ঘোষণামূলক। আর যদি আপনারে কেউ বেদখলের হুমকি দেয়, তাহলে নিষেধাজ্ঞা। ভালোভাবে বুঝেন, আপনার মালিকানাকে অস্বীকার করতেছে যে তোমার মালিকানা আমি মানি না, তাহলে ঘোষণা। আর আপনার মালিকানা অস্বীকার তো করছে, আরো একটা পাকাইয়া তোরে বেদখল করব, তাইলে কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞা। বুঝছেন? জি স্যার। হ্যাঁ বলেন। ঘোষণামূলক ডিগ্রি জারি। এখন আমি বাদে আমি তো দখল নাই। এখন আমার ওই জায়গার মালিকানা চেয়ে এবং দখল পুরো চেয়ে মামলা করলাম। মামলায় আমি 9 লাখ করলাম। এখন আমি ডিগ্রি এক্সিকিউশন ছাড়া কিভাবে এটা দখল পূরণ করব? ধন্যবাদ। এই জায়গা তো আপনি ফার্দার রিলিফ সহ চাইছেন। এই জায়গা দখল যেহেতু 842 আছে, 842-এর জারি মামলাতে 21 27 35 36, যদি শুধু 42 হতো তাইলে আপনার কোনো জারি মামলা করা লাগতো না। যে জায়গা ফার্দার রিলিফ আছে সে জায়গা তো আপনার জারি মামলা করা লাগবেই। অটোমেটিক কি হয়েছে? হ্যাঁ। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, আবশ্যকীয় সম্পূরক প্রতিকার ফার্দার রিলিফ না চাইলে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কোন ধারা মামলা ব্যর্থ হয়? কোন ধারা? 42 ধারা। Any person entitled to any legal character or to any a legal character underline entitled to any legal character মানে আইনগত পরিচয় or any rights as to any property সম্পত্তির অধিকার may institute a suit, বিধানটি কত ধারায় আছে? 42 ধারায়। তারপরে দেখেন 4 নাম্বার, ঘোষণামূলক মামলা কে করতে পারে? আইনগত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি আর কোন সম্পত্তির অধিকারী আছে সে। তো 5 নাম্বার প্রশ্নটা দেখেন, ক একটি সম্পত্তির দখলকার ক ওই সম্পত্তির মালিকানা দাবি করে তার বরাবর দখল হস্তান্তর করতে বললে ক ওই জমির দখলে থাকার জন্য কি মামলা করবে? 42। যদি বেদখলের হুমকি দেয় তাহলে কত? তাহলে হলো নিষেধাজ্ঞার মামলা। বুঝতে পারছেন? তো এই জায়গাতে প্রশ্ন আছে, এগুলো ইনশাল্লাহ পারবেন। 8 নাম্বার প্রশ্নটা দেখেন, ঘোষণামূলক মামলায় কত টাকা কোর্ট ফি দিতে হয়? 300 টাকা। 11 নম্বর প্রশ্নটা দেখেন, কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জারি মামলা করতে পারে না? সত্য ঘোষণার ডিগ্রি। সেলফ প্র্যাকটিসের প্রশ্ন যদি দেখেন 5 নাম্বার প্রশ্নটা, এনি পারসন এন্টাইটেল টু ড্যাশ এনি লিগ্যাল ক্যারেক্টার অর টু এনি রাইট। ঠিক আছে। 9 নাম্বার দেখেন, কোন ধরনের সম্পত্তিতে অধিকারের ঘোষণা চেয়ে ঘোষণামূলক মামলা দায়ের করা যেতে পারে? স্থাবর না অস্থাবর? যে কোনো প্রকারের, যে কোনো প্রকারের। বুঝতে পারছেন? 12 নাম্বার দেখেন, যেখানে বাদী সত্যের ঘোষণা ছাড়া আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারত কিন্তু তা করা হতে বিরত থাকে, আদালত তেমন ঘোষণা দিবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা এটি বিধানটি আদালতের জন্য কি? বাধ্যতামূলক। বুঝছেন? আনুষঙ্গিক প্রতিকার চাওয়া বাধ্যতামূলক। 14 নাম্বারটা দেখেন, যেখানে বাদী শুধুমাত্র সত্যের ঘোষণা ছাড়া আরো প্রতিকার দাবি করতে পারে কিন্তু তা করা হতে বিরত থাকে, সেখানে আদালত মোকদ্দমা খারিজ করবে না কিন্তু দাবিকৃত ঘোষণাটি মঞ্জুরও করবে না। 17 নাম্বার প্রশ্নটা দেখেন, 17, ক কতিপয় সুনির্দিষ্ট সম্পত্তির দখলে আছে, ক দাবি করে যে সে উক্ত সম্পত্তির মালিক, এই কারণে ক উক্ত সম্পত্তি খকে অর্পণ করবে। তো এই জায়গায় প্রতিকার কি? ঘোষণামূলক মামলা। আর যদি দখলে না থাকতো তাহলে সত্য ও দখল দুইটাই চাওয়া লাগতো। 18 পড়বেন, 20 পড়বেন, এই তো। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতি শেষে আবার যোগদান করব।
আমরা যেটা শুরু করতেছি রিসিভার। রিসিভার কিছুদিন আগে আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়লাম তখন রিসিভার একবার পড়া হয়েছে। রিসিভার হলো আদালত কর্তৃক নিয়োগকৃত এমন একজন ব্যক্তি যাকে ওই মকদ্দমার যে সয় সম্পত্তি আছে এটা দেখাশোনার দায়িত্বে রিসিভারকে রাখে। ধরেন একটা দেওয়ানি আদালত কোনো সম্পত্তিরে ক্রোক করছে, এখন ক্রোক মানে হলো এটা আদালতে হেফাজতে নিয়ে নিছে, এখন বিচারক তো আর ওই জায়গা চেয়ারে বসে পাহারা দিবে না, দেখাশোনার জন্য তো একজন লোক রে লাগবে, এই যে যারে লাগবে তারে বলে হচ্ছে রিসিভার। তো এই রিসিভার সম্পর্কে বহু জায়গায় আলোচনা করছে, তো তার মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে কত ধারায়, সেকশন 44। এবং দেওয়ানি কার্যবিধি যদি বলেন, দেওয়ানি কার্যবিধিতে আছে 94 ঘ, 94 ব্র্যাকেটে ঘ, আর আদেশ হলো 40, 40, হ্যাঁ একটু লিখে রাখেন 94 ঘ ব্র্যাকেটে হবে অবশ্যই, 94 ব্র্যাকেটে ঘ বা ব্র্যাকেটে স্মল ডি। আর দেওয়ানি কার্যবিধির আদেশ কত, 40। তো এই তো। আর এছাড়া দেওয়ানি কার্যবিধির 51 ধারায়ও আছে, 51 ধারা, 94 ঘতে তো আছেই, 51 ধারাতেও আছে। তো দেখেন, রিসিভার নিয়োগ বিবেচনামূলক, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার ডিসক্রিশনারি ধারা 44, মামলা বিচারাধীন থাকা অবস্থায়, এটা আন্ডারলাইন করেন বিবিআই, 3টে স্টার দেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায়, বিচারাধীন শব্দটা গোল দেন। একটা জিনিস এখানে খেয়াল করেন যে দেওয়ানি কার্যবিধির 40 আদেশ অনুসারে রিসিভার ডিগ্রি প্রদানের আগেও নিয়োগ করতে পারে, পরেও পারে, বুঝছেন? কিন্তু দেওয়ানি কার্যবিধির যে আপনার মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 44 ধারা, এই 44 ধারা অনুসারে রিসিভার নিয়োগ করবে মামলা কি বিচারাধীন থাকা অবস্থায়। তো যদি পরীক্ষার প্রশ্ন আসে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে রিসিভার নিয়োগ করা যায় কখন, ডিগ্রি প্রদানের পরে না, অবশ্যই মামলা বিচারাধীন থাকা অবস্থায়। আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, তার নিয়োগ, অধিকার, কর্তব্য, দায় দায়িত্ব 1908 সালে দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। দেওয়ানি কার্যবিধির 40 নং আদেশ অনুযায়ী দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ করতে পারে। তো সুনির্দিষ্টতে এতটুকু জানলেই হবে। তো তার আগে 40 আদেশের 5টা বিধি সংক্ষেপে জাস্ট লিখবেন, লিখবেন 40 আদেশের 1, 40 আদেশের বিধি 1 লেখেন, 40 আদেশের বিধি 1, রিসিভার নিয়োগ। বিধি 1 হলো রিসিভার নিয়োগ। বিধি 2 দিয়ে লেখেন পারিশ্রমিক। হুম, বিধি 2 পারিশ্রমিক দিছেন। বিধি 3 দিয়ে লেখেন দায়িত্ব ও কর্তব্য। দায়িত্ব কর্তব্য। বিধি 4 দিয়ে লেখেন অপসারণ। অপসারণ লিখছেন। বিধি 5 দিয়ে লেখেন কালেক্টর যখন রিসিভার হিসেবে দায়িত্ব পালন করে। বিধি 5 হবে কালেক্টর যখন রিসিভার হিসেবে দায়িত্ব পালন করে। তাহলে 1 বিধিতে নিয়োগ, 2 বিধিতে পারিশ্রমিক, 3 বিধিতে দায়িত্ব কর্তব্য, 4 বিধিতে অপসারণ, 5 বিধিতে কালেক্টর যখন রিসিভার হিসেবে দায়িত্ব পালন করে। আমরা চলে আসি নিরোধমূলক প্রতিকার, প্রিভেন্টিভ রিলিফ। অপসারণ মানে হচ্ছে তারে রিমুভ করা, রিসিভার সে ছিল, তারে এখন দায়িত্ব থেকে সরাই দিচ্ছে।
সরাই দেওয়া, অপসারণ, রিমুভাল। আচ্ছা, নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ এটা আসলে কি? এটা আমরা যখন একেবারে প্রথম দিন পড়েছিলাম, প্রিভেন্টিভ রিলিফ সম্পর্কে বলা আছে 5 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 সংজ্ঞা দিছে 6 ধারায়। 6 ধারায় বলতেছে যে 5 যে প্রতিকার মঞ্জুর করে তাকে প্রিভেন্টিভ রিলিফ বলে। 5 কি আছে? যা না করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা থেকে বিরত থাকার আদেশ প্রদানের মাধ্যমে যে প্রতিকার মঞ্জুর করে তাকে প্রিভেন্টিভ রিলিফ বলে। এটা হলো আইনের ভাষা। আর সাধারণ ভাষায় যদি বুঝতে চান, যে যখন কোনো ঘটনা ঘটে নাই, এখনো ঘটতে যাচ্ছে, আশঙ্কা দেখা দিছে, এই মুহূর্তে আপনি যে প্রতিকারের আশ্রয় নিবেন সেটার বলে প্রিভেন্টিভ রিলিফ। আপনারে একজন এসে বেদখলের হুমকি দিছে, এখনো বেদখল করে নাই, এই মুহূর্তে আপনি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারেন যাতে আপনারা বেদখল করতে না পারে। তো এই স্থায়ী নিষেধাজ্ঞা হলো একটা প্রিভেন্টিভ রিলিফ। কিন্তু ঘটনা ঘটে গেলে তারপরে যদি মামলা করেন সেটা কিন্তু প্রিভেন্টিভ রিলিফ না। তো আপনার করোনা হয় নাই, আগে আগে ভ্যাকসিন নিছেন, এটা কি প্রিভেন্টিভ রিলিফ? বুঝতে পারছেন? তো দেখেন, প্রথমে আমরা এখানে প্রিভেন্টিভ রিলিফ যেহেতু এর আগে পড়ছি, আমি একটু বলে দিই যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দিছে 6 ধারায়। আর প্রিভেন্টিভ রিলিফ কাকে বলে এটা বলছে 5 আর প্রিভেন্টিভ রিলিফ হাউ গিভেন, কিভাবে দেওয়া হয়, এটা বলছে 52 ধারায়, স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দেওয়া হয়, স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। এই যে দেখেন, যেভাবে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়, প্রিভেন্টিভ রিলিফ হাউ গ্রান্টেড, 52 ধারায় বিধান করা হয়েছে নিষেধাজ্ঞা, এটা গোল দিবেন স্থায়ী বা অস্থায়ী দ্বারা। কি কি নিষেধাজ্ঞা? স্থায়ী বা অস্থায়ী দ্বারা আদালতের বিবেচনামূলক ক্ষমতা বলে নিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা হয়। ইংরেজি লাইনটা দেখেন, প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড এট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট বাই ইনজাংশন টেম্পোরারি অর পারপিচুয়াল। তো যদি আপনাকে বলে যে প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দেওয়া হয়, কত ধারায় আছে? কত ধারায় বলেন? 52 ধারায়। বুঝছেন? তো জেনে রাখা ভালো। আমরা একটু চলে আসি যে নিরোধমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা হলো সর্বোত্তম পন্থা। ঠিক আছে? তো তারপরে অনেক কথা মোটামুটি আছে, আমরা সরাসরি চলে আসি উদাহরণে। উদাহরণ, ক বিয়ের সাথে এই মর্মে চুক্তি করে যে সে বিয়ের কোম্পানিতে চাকরিতে যোগদানের তারিখ হইতে পরবর্তী 3 বছরের মধ্যে অন্য কোনো কোম্পানিতে যোগদান করবে না। বলছে যে আপনার কোম্পানিতে যখন আমি আসি এই সময় আমি অন্য কোনো কোম্পানিতে চাকরি করব না। এই সময়ের মধ্যে কজন অন্য কোম্পানিতে যোগদান না করে তা থেকে বিরত রাখতে বি আদালতে নিরোধমূলক প্রতিকার নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে। বুঝছেন? মানে সে যাতে অন্য জায়গায় না যায় এই জন্য স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারে। এখন আমরা চলে আসি নিষেধাজ্ঞার প্রকারভেদ। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 53 ধারায় গোল দিবেন 2 প্রকার এবং 55 ধারায় 1 প্রকার নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে। 53 ধারায় আছে কয় প্রকার? 2 প্রকার। আর 55 ধারায় আছে 1 প্রকার। সুতরাং সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট 3 শ্রেণীর নিষেধাজ্ঞার কথা উল্লেখ আছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। প্রথমে দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশন। কেউ ইনজেকশন বললেন না জানি, ঠিক আছে? অস্থায়ী নিষেধাজ্ঞা। 2 নম্বরে দেখেন স্থায়ী নিষেধাজ্ঞা বা পারপিচুয়াল ইনজাংশন। 3 নম্বর হলো বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি ইনজাংশন। এই 3 শ্রেণীর মধ্যে 1 আর 2, স্থায়ী এবং অস্থায়ী, হলো প্রিভেন্টিভ। আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলা যেতে পারে আপনার আদেশাত্মক নিষেধাজ্ঞা, পজিটিভ আর কি। আদেশাত্মক যখন ঘটনা ঘটে যায় তখন যে মামলা করে সেটা হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। আমি দেওয়ানি কার্যবিধি ক্লাসের সময় বিস্তারিত পড়াইছিলাম, তারপরেও এখানে শুনেন যে যখন আপনারে কোনো বেদখলের হুমকি দিছে, চুক্তি ভঙ্গের হুমকি দিছে,
আপনি কোনো মামলা টামলা করেন নাই, আপনারা যাতে বেদখল করতে না পারে, চুক্তি যাতে ভঙ্গ না করে, এই মুহূর্তে আপনার প্রতিকার হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা। ওই যে উদাহরণ দিছিলাম এরকম, যে তানভীর আলম খান উনি একটা বাড়িতে আছে, ওনার বাড়ির পাশে আছে ফেরদৌস। এখন ফেরদৌস সাহেব উনি সীমানা প্রাচীর দিচ্ছে, ওয়াল। এখন ফিরদৌস সাহেব বলতেছে তানভীর আলম খান রে, যে আপনার সীমানার মধ্যে আমি 2-5 হাত জায়গা পাই, এবং আমি যেহেতু এখন ওয়াল দিচ্ছি, আমি ওই 5 হাত এখন ওয়াল দিয়ে ঘিরে ফেলবো। বাট তানভীর আলম খান জানে অ্যাকচুয়ালি ফেরদৌস সাহেব কোনো জায়গা পাবে না, তাহলে তানভীর আলম খানের এই মুহূর্তে প্রতিকার হলো স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা। বুঝছেন? এখন স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে স্থায়ী নিষেধাজ্ঞার সমন পাবে, হাজির হবে, শুনানি হবে, তারপরে সাক্ষ্য গ্রহণ হবে, রায় হবে, হইতে হইতে তো অনেক সময়ের ব্যাপার। কিন্তু তানভীর আলম খানের তো আরো দ্রুত প্রতিকার দরকার। তখন স্থায়ী নিষেধাজ্ঞার মামলার মধ্যে তানভীর আলম খান একটা দরখাস্ত দিবে, সেটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। তো অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা যদি প্রশ্ন করেন যে প্রথমেই তো অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করতে পারতো, প্রথমে করলো না কেন? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করতে হলে আগে যে কোনো একটা মামলা থাকা লাগে, কোনো মামলা না থাকলে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দেওয়া যায় না। এজন্য আগে করা হলো স্থায়ী নিষেধাজ্ঞার মামলা, পরে দেওয়া হলো অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। বুঝতে পারছেন? তো এই অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি কইরা আদালত ফেরদৌসরে তাৎক্ষণিক বলতে পারে যে তুমি তোমার কর্মকাণ্ড থেকে কি থাকো, বিরত থাকো, এবং যতদিন পর্যন্ত মামলার ডিক্রি দেওয়া না হচ্ছে বা যতদিন পর্যন্ত আমি পরবর্তী নির্দেশ না দিচ্ছি, তুমি তোমার মতো থাকো, তানভীরের মতো থাকো। এটারে বলে হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে এখানে একটা বিষয় বুঝলেন যে স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় আর্জির মাধ্যমে, আর স্থায়ী নিষেধাজ্ঞা নিষ্পত্তি হয় ডিক্রি। আর অস্থায়ী নিষেধাজ্ঞা করা হয় দরখাস্তের মাধ্যমে, আর এটা নিষ্পত্তি হয় আদেশের মাধ্যমে। বুঝছেন? আর স্থায়ী নিষেধাজ্ঞা হলো মূল মামলা, আর অস্থায়ী নিষেধাজ্ঞা হলো দরখাস্ত। বুঝছেন? স্থায়ী নিষেধাজ্ঞার কার্যকারিতা চিরস্থায়ী, আর অস্থায়ী নিষেধাজ্ঞার কার্যকারিতা সাময়িক। অস্থায়ী। এ হলো কথা। আর যদি এরকম হয় যে তানভীর আলম খান গেছিল ঢাকা পরীক্ষা দিতে বাংলাদেশ বার কাউন্সিলের, উনি আস্তে আস্তে দেখে গেল যে ফেরদৌস ওয়াল দিয়ে ফেলছে। উনি তানভীর আলম খান ভাবছিল মামলা করব এই করতে করতে আর করে নাই, ফেরদৌস তো ঘটনা ঘটাই ফেলছে। তাহলে এই মুহূর্তে তানভীর আলম খান এসে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে কাজ হবে না, কারণ ঘটনা তো ঘটে গেছে। তখন করতে হবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা, ওই দেয়ালকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। মানে দেয়াল কিসের জন্য? ভেঙে ফেলার জন্য। তাহলে যখন ঘটনা ঘটে যায় তখন মামলা করতে হবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, আর যখন ঘটার আশঙ্কা আছে তখন করতে হবে স্থায়ী নিষেধাজ্ঞা, নাকি? আচ্ছা দেখেন, তো আমরা এখন চলে আসি ধারা 53, অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। প্রথমেই আসেন অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশন। 53 ধারা অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, বা আন্ডারলাইন করবেন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকে কতক্ষণ, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। বুঝছেন? সুতরাং অস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যেতে পারে, আর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। মঞ্জুর করতেছে এবার নিয়ন্ত্রিত হচ্ছে দেওয়ানি কার্যবিধি অনুসারে। তারপরে দেখেন, দেওয়ানি কার্যবিধির 39 আদেশের বর্ণিত শর্ত সাপেক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয়। দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 ও 2 বিধি শর্ত পূরণ করলে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিতে এসআর অ্যাক্টে, বাট মঞ্জুর করা হয় দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 ও 2 বিধি। অস্থায়ী নিষেধাজ্ঞার প্রধান উদ্দেশ্য হলো মকদ্দমার পক্ষদ্বয়ের মধ্যে, আন্ডারলাইন করবেন, বিরোধীয় বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় বিষয়ে গোল দিবেন স্থিতি অবস্থা বজায় রাখা। হোয়াট ইজ স্থিতি অবস্থা? স্ট্যাটাস কো। স্থিতি অবস্থা হলো তুমি তোমার মতো, আমি আমার মতো, নতুন কিছু ঘটানো যাবে না, এটা হলো স্থিতি অবস্থা। এখন আমরা চলে এসেছি চিরস্থায়ী নিষেধাজ্ঞা। একটা জিনিস মনে রাখবেন,
চিরস্থায়ী নিষেধাজ্ঞা আর স্থায়ী নিষেধাজ্ঞা একই। পারপিচুয়াল এন্ড পার্মানেন্ট বোথ আর সেম। ঠিক আছে, পারপিচুয়াল আর পার্মানেন্ট নিষেধাজ্ঞা দুইটাই কি এক জিনিস, নাইলে কিন্তু বাসায় যে আবার ভাববেন যে পড়াইলো স্থায়ী, এই জায়গায় এসে তো দেয় চিরস্থায়ী। এরপরে স্ট্যাটাস কো থাকা অবস্থায়, যে যে অবস্থায়, এটা কি অবস্থান নাকি কোনো মানদণ্ড পরিবর্তন বা বিদ্যুৎ সিদ্ধান্ত করে কিছু করতে পারবে? কিছু করা যাবে না। যে যে ওই আদেশ অনুসারে প্রতিটা মামলার পার্টিকুলার আদেশ আলাদা, যদি বলে যে কিছু করা যাবে না, কিছু করা যাবে না। হ্যাঁ, কোনো দলিল বিনিময় কোনো কিছু করা যাবে না। যে নিষেধাজ্ঞা মকদ্দমার শুনানির পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে প্রদত্ত ডিক্রি দ্বারা মঞ্জুর করা হয় তাকে স্থায়ী নিষেধাজ্ঞা বলে। 53 ধারায় বলা হয়েছে মকদ্দমার শুনানি এবং মামলার গুণাগুণের ভিত্তিতে শুধুমাত্র ডিক্রি দ্বারা চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় কিসের মাধ্যমে? অনেকে আপনারা বলেন ডিগ্রি, ডিগ্রি না, কিন্তু কি ডিক্রি। জেনে রাখা ভালো, অস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যেতে পারে, কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমার শুনানির পর মঞ্জুর করা হয়। শুনানি বলতে বোঝাচ্ছে, আবার এটা ভাবেন না যে শুনানি বলতে ভাবতে পারেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা, তাইলে মনে হয় শোনে না। অস্থায়ী নিষেধাজ্ঞাও শুনে। এই জায়গায় শুনানি বলতে বোঝাচ্ছে সাক্ষ্য গ্রহণ, মানে সবার সাক্ষ্য গ্রহণ গ্রহণ করে একবারে শেষ পর্যায়ে যাবে দিবে সেইটা। চিরস্থায়ী নিষেধাজ্ঞা পরিচালিত হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয় দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 দ্বারা। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর কোন প্রতিকারটি দ্য কোড অফ সিভিল প্রসিডিউর দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোন প্রতিকার? অস্থায়ী নিষেধাজ্ঞা। একটা বিষয় বলে দিই, অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা এসআর অ্যাক্টে, নিয়ন্ত্রণ হয় সিপিসি। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা, নিয়ন্ত্রণ সবকিছুই এসআর অ্যাক্ট, মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। তারপরে দেখেন 3 নাম্বার, প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে। প্রতিরোধমূলক, নিরোধমূলক, নিষেধাত্মক সব একই কথা, বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর তৃতীয় অংশে নিম্নলিখিত কোনটি নিয়ে আলোচনা করা হয়েছে? নিরোধমূলক প্রতিকার, তৃতীয় অংশটা বললেন। 4 নাম্বার দেখেন, প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড এট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট বাই ইনজাংশন টেম্পোরারি অর পারপেচুয়াল, কত ধারা? 5 নাম্বার ভিভিআই, প্রিভেন্টিভ রিলিফ ইজ গ্রান্টেড এট দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট বাই ইনজাংশন টেম্পোরারি অর পারপেচুয়াল। 11 নম্বরটা দেখেন, 11, there are such as are to continue until a specific time or until the further order of the court, মানে কোন নিষেধাজ্ঞা আদালতের পরবর্তী আদেশ পর্যন্ত বলবৎ থাকে? টেম্পোরারি ইনজাংশন। যদি আমি আপনাদের বলি চিরস্থায়ী নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে? চিরস্থায়ী। চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকবে চিরকাল। তো প্রশ্নগুলো পড়ে ফেলবেন। আমরা চলে আসি 54 ধারা, ধারা 54। যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়, পারপিচুয়াল ইনজাংশন হোয়েন গ্রান্টেড, 54 ধারা। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 54 ধারায়, কত ধারায় বলেন? 54 ধারায়। 54 1 ধারা অনুসারে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা দায়েরকারী বাদীর অনুকূলে বিদ্যমান কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন প্রতিরোধ করতে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। বেশ জটিল কথা। আপনারা একেবারে লাস্টের লাইনের অর্থাৎ দেখেন মাঝখান থেকে, মানে অর্থাৎ বাদীর প্রতি বিবাদীর বাধ্যবাধকতা
আছে এবং বাদীর অনুকূলে বিদ্যমান এমন বাধ্যবাধকতা বিবাদী ভঙ্গ করার আন্ডারলাইন করেন। ভঙ্গ করার কি দিচ্ছে? হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে, এখনো কিন্তু ঘটনা ঘটায় নাই। সেক্ষেত্রে বিবাদীকে উক্ত বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে বিরত রাখতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। বুঝতে পারছেন? তারপরে এই জায়গায় অনেক আলোচনা আছে, এগুলা পড়বো না, জাস্ট এই যে একটা ইলাস্ট্রেশন আছে, এটা একটু পড়ি দেখেন। এ বি কে নির্দিষ্ট জমি ভাড়া প্রদান করে এবং বি সেখান থেকে বালি বা নুড়ি পাথর খনন বা উত্তোলন না করার জন্য চুক্তিবদ্ধ হয়। মানে ভাড়া দিছে আর চুক্তি করছে যে এই জায়গা থেকে আমি কোনো বালি বা নুড়ি পাথর এগুলা তুলবো না। বি কে চুক্তি লঙ্ঘনমূলক খনন কাজ হতে বিরত রাখার উদ্দেশ্যে এই স্থায়ী নিষেধাজ্ঞার জন্য মোকদ্দমা দায়ের করতে পারবে। বি যাতে ওই জায়গা থেকে খোঁড়াখুড়ি না করে এই মর্মে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে পারবে। যেহেতু এমন বাধ্যবাধকতা চুক্তি হতে উদ্ভব হয়েছে, সেহেতু নিষেধাজ্ঞা মঞ্জুর করবে কিনা আদালত সেটা চুক্তি আইনের ৩য় অধ্যায় শর্তাবলী দ্বারা নির্ধারণ করবে। আদালত করবে কি করবে না সেটা পরের বিষয়, বাট আমরা এটা জানবো যে কোন ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হয়। তো সম্পত্তি ভোগ দখলকারীর হুমকি প্রতিরোধ করতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, এটা আন্ডারলাইন করেন। একেবারে শেষের লাইন দেখেন এই প্যারার। এই ক্ষেত্রে আদালত ৫৪ ধারা ৩য় অংশে ক থেকে উমা পর্যন্ত উল্লেখিত নিম্নলিখিত বল দেবেন 5টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে কয়টা ক্ষেত্রে? 5টি। দেখি বলেন তো 12 ধারায় একটা চুক্তি বলবৎযোগ্য কয়টা ক্ষেত্রে? কয়টা? 4টা। কি কি কে পারবেন বলতে? বলেন শাকিব বলেন। চুক্তিটি কোনো ওসিটা আন্ডারে আছে, তারপরে ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, তারপরে অর্থ দ্বারা নির্ণয় করা যায় না, অর্থ দ্বারা সঠিক ভাবে পাওয়া যাবে না, ক্ষতিপূরণ পাওয়া যাবে না। আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নাই নাকি? আচ্ছা দেখেন 1 নাম্বারটা দেখেন, যে ক্ষেত্রে বিবাদী বাদীর সম্পত্তির ট্রাস্টি হয়, where the defendant is trustee of the property for the plaintiff, যেমন সেবায়েত ট্রাস্টি প্রশাসকদের কার্যের ফলে কোনো সম্পত্তি ধ্বংসের উপক্রম উক্ত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। 12 ধারার সাথে হুবহু মিল 1 নাম্বার, যে ক্ষেত্রে বিবাদী বাদীর সম্পত্তির ওসি বা জিম্মাদার। এখন আবার কেউ বললেন না যে স্যার ওসি না হয় সাব ইন্সপেক্টর হইলে হবে না। এই ওসি হলো ট্রাস্টির বাংলা হলো ওসি। যে ক্ষেত্রে বিবাদী হচ্ছে বাদীর সম্পত্তির জিম্মাদার। ওই যে উদাহরণ দিছিলাম যে আপনি একজনের কাছে আপনার বাসার আসবাবপত্র রেখে বেড়াইতে গেছেন, এখন আপনি যখন আসছেন আপনার আসবাবপত্র আর ফেরত দিচ্ছে না, তাহলে আপনি তার বিরুদ্ধে ফেরত পাওয়ার জন্য 12 ধারা মামলা করতে পারেন। আর যদি সে আসবাবপত্রগুলো ফেরত দেখ আর না দেখ, অন্য কারোর যাতে না দেয়, এই জন্য মামলা করবেন কি? স্থায়ী নিষেধাজ্ঞা। তারপরে দেখেন খ, যেখানে বাদীর অধিকারে হস্তক্ষেপের কারণে যে প্রকৃতির ক্ষতি হয়েছে তার নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। এটাও 12-র হুবহু 2 নাম্বার, যে ক্ষতি হয়েছে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। ওই যে দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র মনে আছে, বিক্রি করতে চাই আর বিক্রি করতেছে না, তাহলে আদালত তারে বিক্রি করতে বাধ্য যেমন করতে পারবে, আর সে যাতে অন্য কোনো জায়গায় বিক্রি না করে এই জন্য নিষেধাজ্ঞা দিতে পারবে। 3 নাম্বার, যেখানে হস্তক্ষেপ এমন যে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হবে না। ওই যে আপনারে আপনি বলতে পারেন যে এমন যে আমার যদি একবার বেদখল করে ফেলে তাহলে আমার অর্থ দ্বারা এই ক্ষতি নির্ণয় করা সম্ভব হবে না, যদি আমার স্থাবর সম্পত্তি থেকে আমার কি করে ফেলে, বেদখল করে ফেলে। 4 নাম্বার, যেখানে এমন হস্তক্ষেপের আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বলবেন যে রনার অমুক তো এসে আমার বেদখল করতেছে, বেদখল করলে ওর তো কোনো টাকা পয়সা নাই, দল বল নিয়ে আমার বেদখল করতেছে, তো আমার ক্ষতিপূরণও পাওয়ার আমার কোনো সম্ভাবনা নাই, বা সে হচ্ছে দেউলিয়া দেউলিয়া। তাহলে এই 4টা হুবহু মিল আছে কার সাথে বলেন? বাম ধারার সাথে। একটা এক্সট্রা এখানে যোগ হইছে, সেটা হলো যেখানে বিচারিক কার্যধারার বহুত্ব নিবারণের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা প্রয়োজন। বিচারিক কার্যধারার বহুত্ব নিবারণ মানে হলো যে
একই বিষয় নিয়ে অনেকগুলো মামলা যাতে না হয়, এই মামলাতেই একই মামলাতে বিচার করা সম্ভব। তাহলে একই বিষয় নিয়ে যাতে অনেকগুলো মামলা যাতে না হয়, এই মর্মেও নিষেধাজ্ঞা চাওয়া যাইতে পারে। তাহলে আমার 12 ধারার 4টে যদি আপনি মনে রাখেন, 12 ধারার 4টার সাথে হুবহু মিল আছে 54 ধারার প্রথম 4টা। আর পঞ্চম নাম্বারটা কত? বিচারিক কার্যধারার বহুত্ব নিবারণ। বুঝছেন? এখন দেখেন, সুনির্দিষ্ট বলবৎকরণ, চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ, আর একটা কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। দেখেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরির জন্য 54 ধারার ক থেকে ঘ পর্যন্ত উল্লিখিত শর্ত এবং চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের জন্য 12 ধারার ক থেকে ঘ পর্যন্ত উল্লিখিত শর্ত সমূহ একই। কারণ চুক্তি ভঙ্গের ক্ষেত্রে যেমন চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মকদ্দমা দায়ের করা যায়, ঠিক তেমনি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমাও দায়ের করা যায়। বুঝতে পারছেন? তবে এই জায়গায় একই কথা বলছে, এটা আর পড়তেছি না। চিরস্থায়ী নিষেধাজ্ঞার কতিপয় উদাহরণ এটা একটু দেখেন, কয়েকটা উদাহরণ আছে। মক্কেলের তথ্য বা কাগজপত্র জনসম্মুখে প্রকাশ করা হতে আইনজীবীকে বিরত রাখতে, রোগীর তথ্য জনসম্মুখে প্রকাশ করা হতে ডাক্তারকে বিরত রাখতে, কয়ের ট্রেডমার্ক অনুচিত ভাবে ব্যবহার করা হতে ককে বিরত রাখতে। ওই যে সব বিরত রাখা, যাতে ওই কাজগুলো সে করে। আপনারাও বলতে পারেন যে আমরা যে পরীক্ষায় যে মার্ক পাইছি এটা অনলাইনে প্রকাশ না করার জন্য আপনারাও আমার বিরুদ্ধে অস্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি পাইতে পারেন, যাতে আমরা আপনাদের এই ব্যক্তিগত তথ্য যে ভালো ভালো মার্কস পাইছেন এটা যাতে অনলাইনে না দেখায় আর কি। আচ্ছা, এখন আমরা চলে আসি যে চিরস্থায়ী নিষেধাজ্ঞায় যা যা প্রমাণ করতে হয়। বাদীর কোনো আইনগত অধিকার লঙ্ঘন যখন বাদীর সম্পত্তির অধিকার বা ভোগদখলের অধিকারে হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার হুমকি প্রদান করে, তখন আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তারপরে দেখেন, বাদীর অনুকূলে কোনো বাধ্যবাধকতা, সকল প্রকারের বাধ্যবাধকতা লঙ্ঘনের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে 54 ধারা আদালতকে ক্ষমতা দেয়নি। শুধুমাত্র আন্ডারলাইন করে, বাদীর অনুকূলে বা বাদীর ব্যক্তিগত বাধ্যবাধকতা লঙ্ঘন করা হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। দখলে চলে আসেন, দখল। সম্পত্তির ক্ষেত্রে বাদী অবশ্যই, এটা ভিভিআই, বাদী অবশ্যই তার একচাটিয়া দখল প্রমাণ করবে। 3টে স্টার দেন, এটা আন্ডারলাইন করে 3টে স্টার দেন। যদি বাদী সম্পত্তির দখলে থাকে তাহলে শুধুমাত্র চিরস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমা রক্ষণীয়। 3টে স্টার দেন। আপনি দখলে নাই কিন্তু আবার নিষেধাজ্ঞা চাইতেছেন, আপনারা দিবে না। আগে দেখবে যে আপনি দখলে আছেন কিনা। তামাদি মেয়াদ দেখেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মকদ্দমা দায়ের তামাদি মেয়াদ 6 বছর। মকদ্দমা দায়েরের কারণ উৎপত্তি হওয়ার তারিখ থেকে 6 বছরের মধ্যে মামলা করবে। ব্রাকেটে লেখেন 120 অনুচ্ছেদ, 120 অনুচ্ছেদ। আচ্ছা, এটা একটু দেখেন, বিগত বছরের প্রশ্ন 1 নাম্বারটা, এক্স অনুচিত ভাবে ওয়াই ট্রেডমার্ক ব্যবহার করে। ট্রেডমার্ক মানে হচ্ছে ব্যবসার চিহ্ন। ওই যে ধরেন অ্যাপেলের খাওয়া আপেল নাকি, তো এক্স ব্যবহার করে ফেলছে ওয়াই ট্রেডমার্ক, ওয়াই কোন ধরনের প্রতিকার চাইতে পারে? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পাল্টা প্রশ্ন। একটু আগে তো আমি বলছি যে ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিলে হলো চিরস্থায়ী, আর যখন ঘটনা ঘটে গেছে তখন তো বাধ্যতামূলক। তো এই জায়গা তো বাধ্যতামূলক নিষেধাজ্ঞাও আছে, উত্তর কেন চিরস্থায়ী হলো? অন্য কি বলতেছেন বলেন জোরে। ব্যবহার তো করে ফেলছে, তাই তো বলতেছি, করে ফেললি না বাধ্যতামূলক না।
কিন্তু এই জায়গা উত্তর চিরস্থায়ী হলো কেন? আরে ভাই, অনুচিত মানেই তো অনুচিত, উচিত হইলে কি আর আমি মামলা করতাম? 54 ধারায় কোন জায়গায় আছে অনুচিত শব্দ থাকলে চিরস্থায়ী হবে? আইনগত অধিকার তাকে স্যার, ব্যাখ্যা দেন দেই। সেই পয়েন্টটা এটা তো আমি একটু আগে বললাম না যে যখন ঘটনা ঘটে গেছে তখন হলো বাধ্যতামূলক। ঠিক। আর যদি এরকম হতো যে সে তার ট্রেডমার্ক ব্যবহার করার কেবল উদ্যোগ নিচ্ছে, তাইলে করতাম চিরস্থায়ী। কিন্তু এই জায়গায় তো ট্রেডমার্ক ব্যবহার হয়ে গেছে, তাইলে কেন এই জায়গা চিরস্থায়ী? বাধ্যতামূলক কেন হলো না? তো এটা তো যা ব্যবহার করা হয়ে গেছে ফেরত আর ফেরত আনা যাচ্ছে না। এটা নিষেধাজ্ঞা দিয়ে আর যাতে না করে এই জন্য ব্যবহার করতে পারে, যার করা যাবে না ওরটা ওর কাছেই থাকবে। দেখেন, কিছু কিছু ব্যাপার আছে, আপনি যখন বেদখল হয়ে গেছেন, আপনি আপনার জায়গায় ছিলেন, বেদখল হয়ে গেছেন, ওই জায়গা কিন্তু ভবিষ্যতে আর বেদখল হবেন এই আশঙ্কা নাই, অলরেডি বেদখল হয়ে গেছেন। আর যখন কারো ট্রেডমার্ক ব্যবহার করতেছে, তার মানে ব্যবহার যা করছে করছে, ভবিষ্যতে আরো ব্যবহার করতে পারে। বুঝলেন কিনা? ধরেন 2 মাস ব্যবহার করছে, ঠিক আছে, কিন্তু সামনেও তো আরো ব্যবহার করতে পারে। এই জন্যই এই জায়গায় আবেদন চিরস্থায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞা, যে যা ব্যবহার করছো তো করছো, সামনে যাতে তুমি করো এই মর্মে স্থায়ী নিষেধাজ্ঞা। আপনি আপনার বাসা আছে, বাসার ওই জায়গায় প্রতিদিন ধরেন একজন ইট ভাঙা মেশিন চালায়, বা বেসুরো গলায় গান গায়, বা আহ, এমন এমন কোনো কাজ করে, ধরেন এমন রান্না বান্না করে, বা এমন কিছু কাজ করে প্রতিদিন আপনার বাসায় ধোঁয়া ঢোকে, ধোঁয়া। মানে আপনি নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সামনে আরো হবেন। তাহলে এই ক্ষেত্রেও আমাকে মামলা করতে হবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা। বুঝতে পারছেন? যাতে ভবিষ্যতে যাতে না হয়। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 অনুযায়ী নিম্নের কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা দাবি করা যেতে পারে? যে ক্ষেত্রে এই যে দেখেন, বিবাদী বাদীর পক্ষের সম্পত্তির কি জিম্মাদার এবং বাদীকে সম্পত্তি ভোগে বাধা দেয়। আমরা চলে আসি বাধ্যতামূলকে। বাধ্যতামূলক, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ম্যান্ডেটরি ইনজাংশন। কোন কাজ করতে কোন ব্যক্তির যে বাধ্যবাধকতা আছে তাকে উক্ত বাধ্যবাধকতা ভঙ্গ করা হতে বিরত রাখতে যদি কোনো নির্দিষ্ট কাজ করতে বাধ্য করার প্রয়োজন হয়, তখন আদালত উক্ত ব্যক্তিকে কোনো কাজ করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কি নিরোধমূলক প্রতিকার? না, এটা আদেশাত্মক প্রতিকার। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ম্যান্ডেটরি ইনজাংশন মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। বুঝতে পেরেছেন? তামাদি দেখেন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা দায়ের তামাদি মেয়াদ 6 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? আগেরটা একটু নিষেধাজ্ঞা, ওই যে আগেরটাও লেখেন চিরস্থায়ী নিষেধাজ্ঞা, কোর্ট ফি অ্যাড বলে এই জায়গাও অ্যাড বলে কোর্ট ফি। কোর্ট ফি মানে কি? 9 নাম্বার প্রশ্নটা দেখেন, ক্ষয়ের ট্রাস্টি ক ট্রাস্ট সম্পত্তির একটি ক্ষুদ্র অংশ অযৌক্তিকভাবে বিক্রয়ের করবেন উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগ এখনো কি বিক্রি করছে? করে নাই। কি করছে? উদ্যোগ গ্রহণ করছে। উক্ত বিক্রয় নিরোধ করার উদ্দেশ্যে কি করতে হবে? আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার হলেও খ নিষেধাজ্ঞা পেতে পারে। বুঝছেন? 10 নম্বর দেখেন, উকিল হিসেবে নিয়োগকালীন সময়ে আরিফের নিকট তার মক্কেল বিথিকার কিছু কাগজপত্র আরিফের দখলে চলে আসে। আরিফ উক্ত কাগজপত্র জনসম্মুখে প্রকাশ করার হুমকি প্রদান করে। উকিল সাহেব বলতেছে যে তোমার কাগজপত্র সব প্রকাশ করে দিব। উক্ত কাগজপত্র প্রকাশ করা হতে আরিফকে বিরত রাখতে বিথিকা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পেতে পারে বলেন?
54 ধারায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা। 11 নাম্বার, ক, ধোঁয়া দিয়ে বাতাসকে এতটা দূষিত করে যে পার্শ্ববর্তী বাড়িতে ব্যবসা করেছে খ ও গ এর দৈনন্দিন আরামায়েশে উল্লেখযোগ্যভাবে বিঘ্ন সৃষ্টি করে। আরামায়েশে উক্ত দূষণ প্রতিরোধে খ ও গ সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় মামলা করতে পারে? 54 ধারায়। আপনি যদি বুঝে পড়েন তাহলে প্রশ্ন যাই হোক উত্তর কিন্তু সহজ, বুঝতে পারছেন? আর যদি না বুঝেন তাহলে মনে করবেন যে কপালে কলই ডলে গেছে। 12 নাম্বার দেখেন, এ, বি এবং সি অবিভক্ত হিন্দু পরিবারের সদস্য। এ পারিবারিক সম্পত্তিতে বাড়ন্ত গাছ কেটে ফেলেছে এবং বাড়ির কিছু অংশ ধ্বংস করার হুমকি দিয়েছে, আন্ডারলাইন করেন, হুমকি দিয়েছে, কি হুমকি, এবং কিছু গৃহ সরঞ্জাম বিক্রয় করার হুমকি দিয়েছে। একে এমন কার্য করা হতে বিরত রাখতে নিম্নলিখিত কোনটি সঠিক প্রতিকার? কি বলেন? চিরস্থায়ী নিষেধাজ্ঞা। বুঝছেন? তো এরকম অনেকগুলা প্রশ্ন 13 আছে, এগুলা পড়ে ফেলবেন কষ্ট করে এবং আশা করি বুঝে যাবেন ইনশাল্লাহ। আমরা চলে আসি যে ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান বা নামঞ্জুর করা হয়, ইনজাংশন হোয়েন রিফিউজড, ধারা 56। আপনি তো নিষেধাজ্ঞা চাওয়ার সাথে সাথেই তো দেওয়ার জন্য বসে নাই, কত কত কিছু যাচাই বাছাই করে তারপরেই না নিষেধাজ্ঞা দিবে। তো এখন আপনি নিষেধাজ্ঞা চাইতে পারেন, বাট 56 ধারায় বলছে 11টা ক্ষেত্রে, ওই যে দেখেন 56 ধারা অনুসারে গোল দিবেন, 11টা ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে পারে। কয়টা ক্ষেত্রে? 11টা ক্ষেত্রে। প্রথমে আমরা ক দেখি। এখতিয়ার সম্পন্ন আদালতে, আন্ডারলাইন করেন, বিচারাধীন কোন বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য কোন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না, কিন্তু এই ধারার অধীন বিচারিক কার্যক্রমের পুনঃপৌনিকতা রোধ করার জন্য বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। মানে আপনি একটা মামলা চলতেছে, এখন মামলা যাতে স্থগিত থাকে এই মর্মে নিষেধাজ্ঞা চাইছেন, যে মামলা কেন চলতেছে, মামলার কার্যক্রম নিষেধ মানে বন্ধ করা, এরকম কোন মামলার কার্যক্রম বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা দিবে না। তবে কথা আছে, রেস সাবজুডিসের ক্ষেত্রে দেবে। সাবজুডিস মানে হলো একই বিষয় নিয়ে দুইটা মামলা চলতেছে, তাহলে ওইটা জন্য নিষেধাজ্ঞা দিতে পারে, বুঝতে পারছেন? কিন্তু যে ক্ষেত্রে মামলাই চলতেছে একটা, ওইটা বিচারের জন্য নিষেধাজ্ঞা দিবে না। দেখেন, হ্যাঁ জুনাইরা বলেন। হ্যালো, হ্যাঁ আনমিউট করছি, বলেন। স্যার পৌনঃপুনিকতা কি রিপিটেশন? হ্যাঁ রিপিটেশন, জি। থ্যাংক ইউ। তারপরে দেখেন, যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে সেই আদালতের অধীনস্থ আদালত ছাড়া, এটা আন্ডারলাইন করেন, অধীনস্থ আদালত ছাড়া অন্য কোনো আদালতের কার্যক্রম স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। মানে আপনি যেমন দেখেন, যেমন দেওয়ানি আদালত কর্তৃক মঞ্জুরকৃত কোনো নিষেধাজ্ঞা হাইকোর্টে কোনো কোম্পানি বিলোপ সাধনের বিচারাধীন কার্যক্রমকে প্রভাবিত করে না। আপনি জেলা জজের কাছে রিভিশন নিষেধাজ্ঞা চাইতেছেন হাইকোর্টের একটা মামলা নিষেধ, হাইকোর্টের মামলা বন্ধ করার জন্য, মানে হাইকোর্ট কি জেলা জজের অধীনস্থ? না। বা আপনি জেলা জজের কাছে নিষেধাজ্ঞা চাচ্ছেন ফৌজদারি মামলা যাতে না হয়, ফৌজদারি আদালত কি জেলা জজের অধীনস্থ? না। এখন আপনি আবার বলবেন যে স্যার জেলা ও দায়রা জজ তো একজনই, কেন অধীনস্থ না? এটা বোকার মতো কথা। জেলা জজ হলো দেওয়ানি আদালত, বুঝতে পারছেন? সমান এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে বিচারাধীন কোন মোকদ্দমা স্থগিত করে এখতিয়ার একে অপরের নাই। সমান এখতিয়ার সম্পন্ন এক সহকারী জজ আর এক সহকারী জজের কার্যক্রম স্থগিত করতে পারে না। 3 নাম্বারটা দেখেন, কোন ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। আপনি নিষেধাজ্ঞা চাইতেছেন যে ইরোনার নির্মল যাতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে না পারে এই মর্মে নিষেধাজ্ঞা দেয়া হোক, বা অমুক যাতে এই মামলা করতে না পারে এই মর্মে নিষেধাজ্ঞা, এরকম নিষেধাজ্ঞা দিবে না। 4 নাম্বার দেখেন, সরকারের কোন বিভাগের সরকারি কর্তব্য বা বিদেশি সরকারের কোন সার্বভৌম কাজে, আন্ডারলাইন করেন, সরকারি কর্তব্য সরকারি কোন বিভাগের, আন্ডারলাইন করেন,
আর একটা হলো বিদেশি সরকারের সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। সরকারি বিভাগে নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করবে যে এটা সরকারি কাজকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে কিনা। আদালত ধরেন মেট্রো রেলের কাজ হচ্ছে, বিশ্ব রোডের কাজ হচ্ছে, আপনার জমি আছে, আপনি যাইয়েই নিষেধাজ্ঞা চাইতেছেন, বাট এটা নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আদালত দেখবে যে এই নিষেধাজ্ঞা দিলে সরকারি কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা। যদি সরকারি কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু নিষেধাজ্ঞা দিবে না। তারপরটা দেখেন, কোন ফৌজদারি, আন্ডারলাইন করবেন, কোন ফৌজদারি কার্যধারা স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। দেওয়ানি আদালত কখনোই বলবে না যে অমুক ফৌজদারি মামলার কর্মকাণ্ড স্থগিত করা হোক, এই আদেশ উনি দিবেন না। যে চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, আন্ডারলাইন করেন, যে চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না এরূপ কোন চুক্তিভঙ্গ নিরোধের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। এই কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। এই জায়গায় বলতেছে যে জায়গায় 12 ধারার ডিক্রি দেওয়া যায় না সেই জায়গায় নিষেধাজ্ঞাও দিবে না। এই ব্রাকেটে এটার পাশে লেখেন ব্যতিক্রম 57 ধারা, ব্যতিক্রম 57 ধারা। ব্যতিক্রম কত ধারা? 57 ধারা। আমরা একটু পরে পড়বো, আপাতত মনে রাখেন যে 12 ধারার ডিগ্রি না দেওয়া গেলে সে জায়গা নিষেধাজ্ঞার ডিগ্রিও দেওয়া যাবে না, বাট এটার ব্যতিক্রম কত? 57। তারপরটা দেখেন, উৎপাতের অজুহাতে এমন কোন কাজ প্রতিরোধ করার জন্য যা যুক্তিসঙ্গত বা সুস্পষ্ট নয় যে যা উৎপাতের পর্যায়ে পড়বে। উৎপাত সাধারণত যখন আপনি এমন একটা কাজ করছেন যাতে আশেপাশের লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে, এটা বলে গণ উৎপাত, পাবলিক নয়সেন্স। তো এখন যদি এরকম হয় যে বিবাহের অনুষ্ঠান, গান বাজনা 2 দিনই বাজাচ্ছে, এর বেশি তারা বাজাবে না, এটা এই গান বাজনা বন্ধ চাই যদি নিষেধাজ্ঞা চান নাও দিতে পারে, কারণ এটা পাবলিক নিউসেন্সের পর্যায়ে পড়ে না, কারণ তারা তো আর সব সময় বাজাবে না, 2 দিন হয়ে গেলেই শেষ। তাহলে যদি কোনো কাজ উৎপাতের পর্যায়ে না পড়ে তাহলে আপনার নিষেধাজ্ঞা দেওয়া দিবে না আর কি। তারপরটা দেখেন, একটি ক্রমাগত লঙ্ঘন রোধ করার জন্য যে ক্ষেত্রে বাদীর মৌন সম্মতি আছে। আপনি মামলা করছেন কিন্তু আপনারই মৌন সম্মতি আছে যে ও এটা করলে করুক, আমার কোনো সমস্যা নাই, এর আগেও যদি এরকম মৌন সম্মতি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার নিষেধাজ্ঞা দিবে না। ট্রাস্ট ভঙ্গের মৌন সম্মতির এখন যদি আপনি উদাহরণ বলেন যে স্যার মৌন সম্মতির উদাহরণ কি, ওই যে মমতাজ গান গাওয়ার চুক্তি করছে বৈশাখী টেলিভিশনের সাথে, আর চুক্তি করছে এই সময় অন্য কোনো টেলিভিশনে সে গান গাইবে না, কিন্তু প্রায় মমতাজ বা বাংলা ভিশনে যায়, এনটিভিতে যায়, 2-1টা গান গেয়ে আসে, আপনি আগে পরে কিছু বলেন নাই। এখন এরকম 2-3 মাস গাওয়ার পরে আপনি নিষেধাজ্ঞার মামলা করছেন, তখন মমতাজ দেখাইতে পারে যে ইওর অনার এটার জন্য, এই ক্রমাগত লঙ্ঘনের জন্য তার মৌন সম্মতি আছে, কারণ আগে আমি গান গাইছি, আমার কিন্তু নিষেধ করে নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, ট্রাস্ট ভঙ্গের মকদ্দমা ব্যতীত অন্য কোন সাধারণ কার্যক্রমের মাধ্যমে সমপরিমাণ ফলপ্রসূ প্রতিকার নিশ্চিতভাবে পাওয়া যায়। এটা গোল দেন, ট্রাস্ট ভঙ্গের মকদ্দমা ব্যতীত, এই শব্দটা গোল দেন, ট্রাস্ট ভঙ্গের মকদ্দমা ব্যতীত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হলো আদালত যদি দেখে যে আপনার নিষেধাজ্ঞা ছাড়াও অন্য প্রতিকার আছে তাহলে জীবনেও আপনার নিষেধাজ্ঞা দিবে না। যদি দেখে যে নিষেধাজ্ঞা না দিলেও চলে, অন্য আর একটা প্রতিকার আপনার আছে, সমফলপ্রদ প্রতিকার বলেছে, সমপরিমাণ ফলপ্রসূ প্রতিকার, তাহলে আপনার নিষেধাজ্ঞা দিবে না। তবে একটা ক্ষেত্রে আপনার প্রতিকার থাকলেও নিষেধাজ্ঞা দিবে, সেটা হলো কি? ট্রাস্ট ভঙ্গের মামলা। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কোন ক্ষেত্রে সমফলপ্রদ প্রতিকার থাকলেও আদালত নিষেধাজ্ঞা দিতে পারে, কোন মামলার ক্ষেত্রে? ট্রাস্ট ভঙ্গের মামলা। বুঝছেন? ট্রাস্ট ভঙ্গের মামলা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যদি সমফলপ্রদ প্রতিকার থাকে তাহলে জীবনেও নিষেধাজ্ঞা দিবে না। তারপরে দেখেন, যখন আবেদনকারী বা তার প্রতিনিধির আচরণ এমন হয় যে তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে, মানে
নিষেধাজ্ঞা দিলে যদি কাউরে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে তাহলে নিষেধাজ্ঞা দিবে না। যে ক্ষেত্রে মকদ্দমার বিষয়বস্তুতে আন্ডারলাইন করবেন বাদীর কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না ইন্টেস্টারদের। গান বাজাচ্ছে আপনার বাড়ির পাশে, বেসুরা গান গায় প্রতিদিন সকালবেলা আপনার বাড়ির পাশে, এখন আপনি 10 বাড়ির পাশের একজন এসে মামলা করছে, তাহলে এই 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 মামলায় কিন্তু তার ব্যক্তিগত স্বার্থ নাই। ব্যক্তিগত স্বার্থ বলে বুঝেন যে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যে সরাসরি ক্ষতিগ্রস্ত হয় নাই এরকম কেউ এসে যদি মামলা করে তাহলে তার নিষেধাজ্ঞা দিবে। তো এই 11টা ক্ষেত্র আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট মনে মনে রাখবেন, মানে কয়েকবার রিডিং করলে এমনিতেই মনে থাকবে। তাহলে নিষেধাজ্ঞা দিবে না কয়টা ক্ষেত্রে? 11টা ক্ষেত্রে। তো এর মধ্যে যেগুলো মনে রাখবেন বিশেষ করে সেটা আমি একটু বলি। তারপরে জ, তারপরে এই তিনটা একটু ভালোভাবে মনে রাখেন। আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি। নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ক্ষেত্র সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? 56 ধারায়। দেখেন আমরা 57 ধারায় চলে আসি, শেষ সেকশন। নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা, ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট, এটা গোল দেন, নেগেটিভ এগ্রিমেন্ট শব্দটা গোল দেন, ধারা 57। দেখেন 57 ধারা, এর আগেও আমরা একটা উদাহরণ পড়ছি 57 ধারা, সেটা হলো পড়ছিলাম 16 ধারায়। 57 ধারায় বলতেছে যে এটা 57 ধারা হলো 56 এর ব্যতিক্রম। 56 চতে বলতেছে যে যে জায়গায় সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে না সেই জায়গায় নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, কিন্তু 57 ধারায় কার্য সম্পাদনের আদেশ দেওয়া না গেলেও নিষেধাজ্ঞা দেওয়া যাবে। কিভাবে? কোন চুক্তিতে দুইটা স্বতন্ত্র অংশে আছে, একটা হলো হ্যাঁ সূচক অ্যাফার্মেটিভ আর একটা হলো না সূচক নেগেটিভ। ধরেন মমতাজ বলেছে, গায়িকা মমতাজ বলেছে যে আমি বৈশাখী টিভির সাথে আগামী 1 বছর গান গাইবো এবং এই 1 বছর অন্য কোনো চ্যানেলে আমি গান গাইবো না। তাহলে এই চুক্তির দুইটা অংশ, হ্যাঁ সূচক অংশ হলো 1 বছর বৈশাখী টিভির সাথে গান গাইবে, আর না সূচক অংশ কোনটা? বাকি 1 বছর গান গাইবে না। এখন এই মামলায় মমতাজ যদি অন্য কোনো জায়গায় গান গাইতে যায় বা বৈশাখী টিভির সাথে গান গাইতে রাজি না হয়, বৈশাখী টিভি যদি মামলা করে, আদালত মমতাজ রে গান গাইতে বাধ্য করতে পারবে না, কারণ এটা তার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। বুঝছেন? তার মানে হ্যাঁ সূচক অংশ পালনের জন্য তারা বাধ্য করতে পারবে না, কিন্তু না সূচক অংশ, যে অন্য জায়গায় যে গান গাইবো না, না সূচক অংশ পালনের জন্য নিষেধাজ্ঞা দিতে পারে। বুঝছেন? তো এটা হলো 56 ব্যতিক্রম। 56 বলতেছে যে 12 ধারা ডিগ্রি দেওয়া না গেলে নিষেধাজ্ঞাও দেওয়া যাবে না। তো এই জায়গা তো হ্যাঁ সূচক অংশের জন্য 12 ধারা ডিগ্রি দেওয়া যাচ্ছে না, কিন্তু না সূচক অংশের জন্য নিষেধাজ্ঞা দেওয়া যাবে। বুঝতেন? তাহলে 57 ধারা কত ধারার ব্যতিক্রম? 56 চ। এই যে দেখেন শেষ প্রায়, একটু পড়ি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 57 ধারায় আদালত নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 57 ধারা প্রকৃতপক্ষে 56 অনুচ্ছেদের একটি ব্যতিক্রম। 56 অনুচ্ছেদে বিধান করা হয়েছে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না এমন কোন চুক্তির শর্তভঙ্গ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। সো এখানে আর এগুলা করতেছি না, শর্ত সমূহতে আসে। দেখেন শর্ত সমূহ 57 ধারার অপরিহার্য উপাদান হলো এই যে চুক্তিটিতে অবশ্যই গোল দেবেন 2টি সম্মতি থাকতে হবে। কোনো কার্য করার ইতিবাচক সম্মতি বা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, বা কোনো কার্য না করার ব্যক্ত বা অব্যক্ত না সূচক সম্মতি বা নেগেটিভ এগ্রিমেন্ট থাকতে হবে, এবং না সূচক সম্মতিটি অবশ্যই চুক্তির অবশিষ্ট অংশ থেকে পৃথক হতে হবে নাকি, এবং আবেদনকারী অবশ্যই চুক্তিতে তার দায়িত্ব সম্পূর্ণভাবে প্রতিপালন করেছে। এই ক্ষেত্রে আদালত হ্যাঁ সূচক সম্মতির চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের বাধ্য করতে না পারলেও না সূচক সম্মতি পালনের নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। যেমন দেখেন এই যে একটা উদাহরণে ক্লিয়ার হয়ে যাবে যে, যেমন আরিফ
বিথিকার সাথে এই মর্মে চুক্তি করেছে সে 12 মাসের জন্য বিথিকার থিয়েটারে গান গাইবে, আরিফ গান গাইবে এবং অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবে না। এখানে ইতিবাচক অ্যাফার্মেটিভ অংশ হলো আরিফ 12 মাসের জন্য বিথিকার থিয়েটারে গান গাইবে, এবং না সূচক সম্মতি হলো আরিফ অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করবেন। এই ক্ষেত্রে আরিফ কে বিথিকার থিয়েটারে গান গাইতে বাধ্য করার জন্য চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করা ডিগ্রি দিতে পারে না। পারে কি? পারে না। কিন্তু আরিফ যেন অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন না করতে পারে বা তাকে গান গাওয়া হতে বিরত রাখতে নিষেধাজ্ঞা দিতে পারে। সুতরাং এই চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করার জন্য বিথিকা ডিগ্রি পাওয়ার অধিকারী না, কিন্তু আরিফ যেন অন্যত্র জনসম্মুখে গান পরিবেশন করতে না পারে বা তাকে গান গাওয়া হতে বিরত রাখতে বিথিকা নিষেধাজ্ঞা পেতে পারে। তো বিগত বছরের প্রশ্নটা দেখেন, সুনির্দিষ্ট প্রতীক আইনের ড্যাশ ধারায় নীতিগতভাবে বা নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা আছে কত? 16 ধারার মতো আংশিক কাজ ও হ্যাঁ। তো এই ছিল আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন দেখেন 2 ধারা, 3 ধারা, 4 ধারা আমরা পড়ি নাই, 4 ধারাও লেখাইছিলাম। তো 5, 6 থেকে শুরু করে একটা ধারাই আমরা এতক্ষণ পর্যন্ত পড়ি নাই, সেটা হলো 30 ধারা। এক ধারা পড়ি নাই, 30 ধারা পড়িনি, আর বাদ বাকি সকল ধারাই এখানে লেখা আছে। আর যদি বলেন স্যার 45, 46, 47, 48, 49, 51 তো পড়ি নাই, ওইটা তো বাতিল, ওইটা কেমনে পড়বো? ওইগুলা বাদ। আর বাদ বাকি সব পড়া হয়েছে। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্লাস টেস্ট, শনিবারে 100 মার্কের পরীক্ষা, বুধবার বিকেলে সাক্ষ্য আইন শুরু হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ জুনাইরা বলেন। স্যার, সেলফ প্র্যাকটিসের 2 আর 3 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখলে ভালো হতো। স্যার পরীক্ষা কবে? পরীক্ষা শনিবারে। দেখেন সেলফ প্র্যাকটিসের 2 আর 3 ব্যাখ্যা দিই। ক খ এর সাথে এই মর্মে যুক্তি করেছে যে একটি নির্দিষ্ট দিনে খ ক কে 100 টাকা পরিশোধ করলে ক একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে ব্যবসা পরিচালনা করবে না, কিন্তু উক্ত নির্ধারিত দিনে খ উক্ত অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়। এই ক্ষেত্রে ক কে উক্ত ব্যবসা পরিচালনা করা হতে বিরত রাখতে খ নিষেধাজ্ঞা পেতে পারে না। তো এটার আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে মূল যে কথা সেটা হলো যে নির্দিষ্ট দিনে খ ককে 1000 টাকা যদি পরিশোধ করে, মানে কবির যদি করিমরে কত টাকা দেয়, 1000 টাকা দেয়, তাহলে ক একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে ব্যবসা পরিচালনা করবে না, কিন্তু নির্ধারিত দিনে কবির উক্ত টাকা দিতে ব্যর্থ হয়। তো ক কে ব্যবসা পরিচালনা করা হতে বিরত রাখতে খ নিষেধাজ্ঞা পেতে পারে না। কেন পারে না? সে তো নিজের অংশের কাজই ঠিকঠাক ভাবে পালন করে নাই। সে যদি 1000 টাকা দিত তাহলে এনে নিষেধাজ্ঞা পেতে পারত। এটার ব্যাখ্যা হলো এই। আর পরের প্রশ্নটা দেখেন, ক তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনাম 1000 টাকায় বিক্রয়ের জন্য ক্ষয়ের সাথে চুক্তি করে এবং এই শর্তে রাজি হয় যে ক উক্ত ব্যবসা চিটাগাঙ্গে পরিচালনা করবেন। খ 1000 টাকা কে পরিশোধ করে, কিন্তু ক চিটাগাঙ্গে ব্যবসা পরিচালনা করতে থাকে। এইতে খ আর এই ক্ষেত্রে খ মানে আদেশ পেতে পারে কে চট্টগ্রামে ব্যবসা পরিচালনা হতে বিরত রাখতে খ নিষেধাজ্ঞা পেতে পারে। এটা পারবে কিসের জন্য? কারণ ওই যে চুক্তির 2টা অংশ ছিল। পজিটিভ নেগেটিভ। হ্যাঁ এই আর কি। তো আপনি ঠান্ডা মাথায় পড়লে বুঝে যাবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পরীক্ষায় চলে যাই।